আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আজকে আমরা একটা বিশেষ লাইভ শো নিয়ে এসেছি এবং আমাদের সাথে আছে একজন বিশেষ অতিথি যার নাম হচ্ছেন আসিফ আদনান। আপনারা সবাই তাকে চেনেন এবং সবাই তাকে চেনেন যেমন তার লেখনী আছে, তার সম্পাদনা আছে এবং তার কাজ আছে, তার গবেষণা আছে, এগুলো দিয়ে তো চেনেনই। তার সাথে সবাই এইভাবেও চেনেন যে সবার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মানুষের জন্য অন্তরে ভালোবাসা দিয়ে দেন। তো এরকম একজন ভাই আমাদের ভাই আসিফ আদনান, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষের অন্তরে ভালোবাসা দিয়ে দিয়েছেন। তো আমরা আজকে ইনশাআল্লাহ তার সাথে কথা শুরু করব এবং আমাদের লাইভটি শুরু হবে। আর কিছু টেকনিক্যাল কারণে আমরা আসলে সামনে আমিও এখন আমরা ভিডিও অফ করে দিব এবং আমরা অডিও পডকাস্টের মতো ব্যাপারটা হবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করতে যাচ্ছি। আহ আসিফ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছেন। আমার কথা ঠিক আলহামদুলিল্লাহ। মতো শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি এখন। ভাইরা, আপনারা কি সবার কথা আমাদের কথা কি শুনতে পাচ্ছেন কিনা? আসিফ ভাইয়ের কথা, আমার কথা, আমাদের সবার কথা কি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। আমাদের কথা কি শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, পরিষ্কার শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো আহ আমরা শুরু করতে পারি। সবাই আসলে অনেকে, এবং আমি টু বি ভেরি অনেস্ট, আমি নিজেও অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম এই লাইভটার জন্য। কারণ আমরা জানতে চাচ্ছি যে মানে এই র্যান্ডের ব্যাপারে অনেক কথা অনেকভাবেই শোনা যায়, আবার মানে অনেক পজিটিভ অনেক নেগেটিভ কথা আমরা শুনতে পাই আর কি। তো আপনার কাছ থেকে আজকে যে জিনিসটা জানবো, অ্যাকচুয়ালি র্যান্ডের ব্যাপারে আমরা আদ্যোপান্ত যতটুকু পারা যায়, যদিও এত অল্প সময়ের মধ্যে হয়তো পুরা জানা হয়তো সম্ভব হবে না, কিন্তু যতটুকু জানা যায় আর কি। তো আচ্ছা ভাই, আপনি একটু বলবেন যে হোয়াট ইজ র্যান্ড কর্পোরেশন সম্পর্কে যদি একটু বলতেন আর কি। আচ্ছা, জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আমি প্রথমে একটু কথা বলে নেই। সেটা হলো ফার্স্ট অফ অল ভাই আমার ব্যাপারে অনেক কিছু বলছেন, যেটা যোগ্য আসলে আমি না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার ব্যাপারে এমন কিছু বলা হয়েছে যেটা আসলে আমি এটার জন্য যোগ্য না। আম এটা হলো ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো আমি আগেই আপনার কাছে এবং যারা শুনতেছেন তাদের কাছে অ্যাপোলোজাইজ করি। সেটা হলো আমি পাবলিক স্পিকিং এ একেবারেই অভ্যস্ত না। আমি গুছায় তেমন কথা বলতে পারি না। আমার জন্য লেখাটা মোটামুটি সোজা। সো আমার কথা হয়তোবা এলোমেলো হবে বা আপনার অডিয়েন্স সাধারণত যেই লেভেলের কথা মানে যত গুছিয়ে কথা শুনতে অভ্যস্ত সেটা হয়তোবা আমি মিট করতে পারবো না। এটা আরেকটা বিষয়। মানে শুদ্ধ ভাষায় কথা বলতে আমার আসলে ঝামেলা। বেশ আড়ষ্ট আরকি এভাবে কথা বলতে। তো এই ২ টা ডিসক্লেইমার আমি আগে দিয়ে নিচ্ছি যে আপনারা মেহেরবানি করে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এই বিষয়গুলো। আচ্ছা, এবার আমরা হ্যাঁ, র্যান্ডের বিষয়ে আমি ফার্স্ট এ আম র্যান্ডের বিষয়ে একটা ব্যাকগ্রাউন্ড দেই যে র্যান্ড কর্পোরেশন আসলে কি? বিকজ এই ব্যাকগ্রাউন্ডটা দিলে ইনশাআল্লাহ অনেক ডাউটস ছিল। আমি দেখছি যে অনেকে কোয়েশ্চেন করছেন যে র্যান্ড আসলে কি বা তাদেরকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে বা এটা আদৌ গোনায় ধরার মতো কিছু না, এরকম আরকি। তো জি। আশা করি এই ব্যাকগ্রাউন্ডটা শুনলে আম এবং কেউ যদি ইনশাআল্লাহ যাচাই করে দেখেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যে কেন মানে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে র্যান্ড এর কথা আসলে সিরিয়াসলি নেওয়ার মতো কিনা। তো জি। র্যান্ড কর্পোরেশন স্ট্যান্ডস ফর র্যান্ড হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, RAND, র্যান্ড। এটা একটা গ্লোবাল পলিসি থিংক ট্যাঙ্ক যেটা শুরু 1946 সালে। গ্লোবাল পলিসি থিংক ট্যাঙ্ক মানে কি আমরা বলতেছি। সো বেসিক্যালি 1946 সালে আমেরিকান এয়ারফোর্স, আমেরিকার বিমান বাহিনী র্যান্ড কর্পোরেশন শুরু করে। এটা কোনো এনজিও না, এটা কিছু নির্দিষ্ট আচ্ছা। সমাজসেবী লোকজন বা এরকম কেউ একসাথে হয়ে এটা তৈরি করে নাই। ইট ওয়াজ সেট আপ বাই দ্য ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স। কেন কেন ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করলো? এর কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইউনাইটেড স্টেটস এর পলিসি মেকার্স, স্ট্র্যাটেজিস্ট এবং মিলিটারির মতে তাদের জন্য আরেকটা বড় যুদ্ধ অপেক্ষা করতেছিল, যেটা কিছু কিছু দিক দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও আরো বেশি জটিল। এবং এই যুদ্ধটা আমরা সবাই কোল্ড ওয়ার নামে চিনি, স্নায়ুযুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার যে
ঠান্ডা লড়াই আর কি জি বেসিক্যালি। জি সো এই লড়াইয়ে আমেরিকার এয়ারফোর্সের এবং বা বলা যায় যে মিলিটারির একটা পজিশন ছিল এরকম যে আমাদের সোভিয়েত ইউনিয়নের সাথে যে লড়াইটা, এই লড়াইটা কিভাবে জেতা যায় সেটার জন্য আমাদের একটা বডি দরকার যারা এটা নিয়ে গবেষণা করবে এবং আমাদেরকে বিভিন্ন ধরনের পলিসি সাজেশন দেবে। সো র্যান্ডের সেট আপটাই হয়েছে এই জন্য যে সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার যে লড়াই, সেই লড়াইয়ের সময় আম, আমেরিকাকে যুদ্ধ জয়ে হেল্প করা, সেটা ইদার পলিসি সাজেশন দিয়ে অথবা বিভিন্ন ইনভেনশনের মাধ্যমে, বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে। সো নট নেসেসারি শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নের সাথে, এটা হলো ইন জেনারেল আমেরিকান মিলিটারিকে যুদ্ধে জেতার জন্য হেল্প করার জন্য। সো এটা হয়তোবা একটু আমাদের কাছে এই লাগতে পারে যে আমেরিকান মিলিটারি এত বড় একটা ইনস্টিটিউশন, কেন তারা আলাদা একটা কর্পোরেশন তৈরি করবে এভাবে। সো এটার উত্তরটা হলো, বা এটার উত্তরটা দেখার জন্য আমাদের আরেকটু পেছনে যেতে হবে 1939 এর দিকে। তখন আমেরিকান মিলিটারি একটা প্রজেক্ট শুরু করে যেটার নাম হলো ম্যানহাটন প্রজেক্ট। এটা হয়তো বা আপনারা অনেকেই নাম শুনছেন। ম্যানহাটন প্রজেক্ট হলো ওই প্রজেক্ট যেটার মাধ্যমে আমেরিকা নিউক্লিয়ার বম তৈরি করছিল, আণবিক বোমা, যেগুলো হিরোশিমাতে এবং নাগাসাকিতে ফেলা হয়েছিল। এবং আচ্ছা ম্যানহাটন প্রজেক্ট একটা স্পেশালিটি ছিল যে এটা কোনো মিলিটারি প্রজেক্ট ছিল না, এটা ছিল একটা মিক্সড প্রজেক্ট। এটা ফান্ডিং দিছে ইউএস মিলিটারি বা ইউএস গভর্নমেন্ট, এবং এটা লজিস্টিক সাপোর্ট দিছে ইউএস মিলিটারি। কিন্তু ওকে এখানে তারা বিভিন্ন বেসামরিক সায়েন্টিস্টকে নিয়ে আসছে, বিভিন্ন বেসামরিক বিশেষজ্ঞকে নিয়ে আসছে তাদের বিশেষায়িত জ্ঞান এখানে কাজে লাগানোর জন্য। কারণ তারা দেখলো যে আমাদের যুদ্ধে জেতার জন্য বা তাদের ধারণা ছিল এটা, ফর হোয়াট এভার রিজন, আমাদের এটা তাড়াতাড়ি ডেভেলপ করা দরকার নিউক্লিয়ার উইপেন, এবং এটা আমরা নিজেরা আর্মি দিয়ে করার চেয়ে আমরা যদি এভাবে বেসামরিক স্পেশালিস্টদের নিয়ে আসি তাহলে এটা বেশি ইউজফুল হবে। এবং অ্যাকচুয়ালি এটা ইউজফুল ছিল। তারা বেশ তাড়াতাড়ি ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে জি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছিল, এবং যেটা অবভিয়াসলি একটা সুপার পাওয়ার হিসেবে আমেরিকাকে প্রতিষ্ঠিত করার জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। তো আচ্ছা র্যান্ডের মডেলটা বেসিক্যালি এই মডেলটা, মিনিং আমেরিকান মিলিটারি টাকা দিবে, লজিস্টিক সাপোর্ট দিবে, কিন্তু তারা কিছু বেসামরিক স্পেশালিস্টকে দিয়ে কিছু কাজ করাবে। আচ্ছা সো এবং অনেকে হয়তো বিভিন্ন মুভিতে এই মডেলটা পরে দেখছেন, যে অনেক মুভিতে এরকম দেখা যায় যে পৃথিবীতে কোনো বড় একটা বিপদ হয়েছে, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে বা এরকম কিছু, তো এই সময় মিলিটারি কিছু সায়েন্টিস্টকে ডেকে নিয়ে আসে, তারপর এসে বলে যে আমরা তো অনেক বিপদে পড়ছি, এই এই সমস্যা, তুমি আমাদেরকে হেল্প করো। এটা অনেক মুভিতেই এরকম দেখায়। সো এটা বেসিক্যালি এই ম্যানহাটন প্রজেক্টের আইডিয়াটা, মিলিটারি গোজ টু সিভিলিয়ান স্পেশালিস্ট টু গেট সাম স্পেশাল সলিউশনস। সো ওকে ম্যানহাটন প্রজেক্টের আদলে র্যান্ড কর্পোরেশন তৈরি হয়। সো র্যান্ড কর্পোরেশনের আইডিয়াটা ফার্স্ট কার মাথা থেকে আসছে? র্যান্ড কর্পোরেশনের আইডিয়াটা প্রথম আসছিল আমেরিকান এয়ারফোর্সের তৎকালীন সর্বোচ্চ নেতা কমান্ডার জেনারেল হেনরি হ্যাপ আর্নল্ডের মাথা থেকে। এটা তার প্রজেক্ট ছিল। সে বলছে যে ওকে আমাদের কোল্ড ওয়ারের জন্য বা আমেরিকান এম্পায়ারের পরবর্তী স্টেজের জন্য আমাদের এরকম কিছু একটা দরকার, এবং এইটা পরে অ্যাপ্রুভ করা হয়। তখন এয়ারফোর্সের সিদ্ধান্তে র্যান্ড কর্পোরেশন তৈরি করা হয়, এবং সেটা তৈরি করা হয় আরেকটা কোম্পানির মাধ্যমে যেটার নাম হলো ডগলাস এয়ারক্রাফট। আচ্ছা ডগলাস এয়ারক্রাফট, এদের কথা এরাও বেশ মানে বিখ্যাত কোম্পানি, কারণ 1920-এর দশক থেকে তারা আমেরিকান এয়ারফোর্সের জন্য উইপেন্স এবং প্লেনস সাপ্লাই করতেছে, বিমান এবং মিসাইল তারা ইউএস এয়ারফোর্সের জন্য তৈরি করে। এরা ইউএস এয়ারফোর্সের অস্ত্র সাপ্লাইয়ার, ওকে অনেক বড় একটা কোম্পানি, যেটা এখন বোয়িং এর সাথে মার্জ করছে। আমরা যে প্লেনে যাই না বোয়িং, সেই বোয়িং এর সাথে মার্জ জি করছে। সো আচ্ছা ইট ওয়াজ সেট আপ র্যান্ড, তারপরে একটা কর্পোরেশন হিসেবে সেট আপ করা হয়, যে এটা মিলিটারির অংশ হিসেবে থাকবে না কাগজে কলমে, এটা কাগজে কলমে একটা কর্পোরেশন থাকবে, বাট এটার ফান্ডিং আসবে মিলিটারি থেকে, এবং এটা মিলিটারি দেয়া কাজকর্মগুলো করবে। সো র্যান্ড ওয়াজ সেট আপ বাই দ্য এয়ারফোর্স, ওকে আমেরিকান এয়ারফোর্সের ডিফেন্স কন্ট্রাক্টরের মাধ্যমে, এবং এটার উদ্দেশ্য ছিল টু হেল্প আমেরিকা উইন ওয়ার্স, এবং স্পেসিফিক্যালি আমেরিকাকে যুদ্ধে জিততে হেল্প করা এবং উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন তৈরি করা। এটা আরেকটা আচ্ছা উদ্দেশ্য ছিল যে আমাদের আরো নতুন কাটিং এজ উইপেন দরকার, আমাদের আরো
ইফেক্টিভ মারণাস্ত্র দরকার। সো এই কাজে আমাদেরকে র্যান্ডের মতো প্রতিষ্ঠান হেল্প করবে। সো ফ্রম দ্য গেট গো র্যান্ড ছিল আমেরিকার ডিফেন্স এস্টাবলিশমেন্টের পার্ট। একদম শুরু থেকে র্যান্ড ছিল আমেরিকার সামরিক বাহিনী বা প্রতিরক্ষা যে খাত সেটার অংশ। সো অবভিয়াসলি এটা কোনো একটা সিম্পল এনজিও না, বা এটা কোনো একটা সিম্পল রিসার্চ বডি না যেখানে মনে করেন ওকে ইউনিভার্সিটি স্টুডেন্টরা গিয়ে রিসার্চ করে বা এরকম কিছু একটা। আশা করি এতটুকুর মধ্যে সবাই বুঝবেন যে র্যান্ড কতটুক মানে তাদের স্ট্যাচারটা। বাট স্টিল আমি তাদের আরো কিছু বিষয় বলতেছি। র্যান্ডের শিওর ফার্স্ট যে প্রজেক্ট ছিল, মানে তাদের আরো কিছু প্রজেক্টের কথা বলি, তারপরে বুঝবেন যে তারা আসলে কোন লেভেলে কাজ করে। র্যান্ডের ফার্স্ট প্রজেক্ট বা ওয়ান অফ দ্য ফার্স্ট প্রজেক্ট ছিল ইউএস আর্মি চিন্তা করতেছিল যে কিভাবে আমি অনেক দূরের একটা জায়গায় বোমা হামলা করতে পারবো। ধরেন আমি আমেরিকাতে আছি, আমি আচ্ছা ইরান ইরানে বোমা হামলা করতে চাই, সরি, এটা আমি কিভাবে করব? তো এটার এর আগ পর্যন্ত এটার মেথড ছিল বিমান। আপনি বিমানে করে এক জায়গা থেকে আরেক জায়গায় বোমা নিয়ে যাবেন, তারপর বোমাটা ফেলবেন। এভাবেই হিরোশিমা এবং নাগাসাকিতে নিউক্লিয়ার বম ফেলা হয়েছে। বাট এটা খুব একটা এফিশিয়েন্ট একটা ওয়ে না, বিমান লাগে, খরচ, অনেক ঝামেলা। তো তাদের চিন্তা ছিল যে কিভাবে এটার একটা সিম্পল একটা ওয়ে বের করা যায়। সো এইটার জন্য র্যান্ড যে সলিউশন বের করে সেটাকে এখন আমরা আইসিবিএম নামে চিনি। আইসিবিএম মানে হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলস। বেসিক্যালি এটা হলো এমন মিসাইল যেটার সবচেয়ে লোয়েস্ট রেঞ্জ হলো 5,500 কিলোমিটার। মিনিং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলস কমপক্ষে 5,500 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে। এবং এখন আমেরিকা যেটা করে বা অন্যান্য বড় কান্ট্রি গুলো যেটা করে যে তাদের অনেকগুলো বড় বড় শিপ থাকে, ডেস্ট্রয়ার শিপ বলে বা অন্যান্য কিছু বলে, সেইখানে তাদের মিসাইল গুলো থাকে এবং তারা সমুদ্র থেকে মিসাইল ছুটতে পারে, বা ইভেন তারা অন্য আরেক জায়গা থেকে মিসাইল ছুটতে পারে। তাদের এখন আর প্লেন নিয়ে অনেক দূরে গিয়ে সেখানে বোমা ফেলতে হবে এছাড়া দরকার হয় না। সো এই টেকনোলজিটা, যেটার নাম হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এই টেকনোলজিটার ডেভেলপমেন্টে ফান্ডামেন্টাল একটা ভূমিকা ছিল র্যান্ডের গবেষণার। এটা একটা এক্সাম্পল। এইটা নিয়ে যখন তারা রিসার্চ করতেছিল তখন তারা আরেকটা জিনিস আবিষ্কার করে, সেটা হলো আরেকটা জিনিসের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আবিষ্কার করে অ্যাকচুয়ালি, সেটা হলো স্পেস স্টেশন। নিশ্চয়ই বাংলাদেশের সবাই এখন স্পেস স্টেশন চেনেন, যেহেতু আমাদেরও একটা স্পেস স্টেশন এখন একটা আছে আমি যতদূর জানি। তো র্যান্ড আজকে থেকে প্রায় 70 বছর আগে তারা রাইট প্রথম স্পেস স্টেশনের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা দেয়। তখন এটা ছিল না। তাদের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের উপর বেস করে পরবর্তীতে ইউএস মিলিটারি এটা তৈরি করে। সিমিলারলি এরকম আরো বিভিন্ন জিনিস তারা তৈরি করছে। ফর এক্সাম্পল যেটাকে থার্মোনিউক্লিয়ার বম বলে বা হাইড্রোজেন বম বলে, আচ্ছা এটা তাদের তৈরি ছিল। ওকে তাদের খুব ইন্টারেস্টিং একটা কাজ ছিল, যেটা স্পেসিফিক্যালি যারা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের জন্য খুব ইন্টারেস্টিং। সেটা হলো আম, স্নায়ুযুদ্ধের সময় নিউক্লিয়ার উইপেন্স মানে আণবিক বোমা কিভাবে ইউজ হবে এটার স্ট্র্যাটেজিটা র্যান্ড তৈরি করছিল, এবং তাদের স্ট্র্যাটেজিটা পরবর্তীতে আমেরিকা অলমোস্ট হুবহু গ্রহণ করে নিছিল। এবং তারা যেটা করছিল সেটা হলো ইকোনমিক্সের একটা জিনিস আছে গেম থিওরি অ্যানালিসিস, যেটা যাই হোক ওটা নিয়ে বিস্তারিত বলার সুযোগ নেই। তারা জি এই গেম থিওরি অ্যানালিসিসকে মিলিটারি স্ট্র্যাটেজির ক্ষেত্রে ইউজ করছিল, এবং এই সময় তারা বেশ কিছু জিনিস জি বলেন স্ট্র্যাটেজি প্লিজ ডক্ট্রিন তৈরি জি করছিল, যেমন সেকেন্ড স্ট্রাইক ক্যাপাসিটি, নিউক্লিয়ার ডিটারেন্স, এরকম। সো এই কথাগুলো একটু শুনতে কঠিন, মানে এটা সিম্পল ভাবে বললে যে নিউক্লিয়ার জি সরি কোল্ড ওয়ারের সময় আহ, পারমাণবিক যুদ্ধের জন্য আমেরিকার যে স্ট্র্যাটেজি ছিল বা কৌশল ছিল সেটার কাঠামোটা র্যান্ডের রিসার্চের উপর বেস ছিল। সো আচ্ছা আচ্ছা এটা হলো তাদের আরেকটা বেশ বড় কাজ। ভিয়েতনাম ওয়ারের সময়, ভিয়েতনাম ওয়ার আমেরিকাতে কাগজে কলমে প্রায় আমি not sure, ভুলে গেছি এখন, বেশ লম্বা সময় চলছে, 10 বছরের বেশি হুম, মনে হয়। যাই হোক, আম, ভিয়েতনাম ওয়ারের সময় আমেরিকার যে পলিসি ছিল সেটার পেছনে র্যান্ডের দুটা রিসার্চ পেপারের খুব বড় ভূমিকা ছিল। এবং এটা এই ব্যাপারে যারা বিস্তারিত জানতে চান তারা ড্যানিয়েল এলসবার্গের বইগুলো দেখতে পারেন। ড্যানিয়েল এলসবার্গ হলো আমেরিকার ডিফেন্সে কাজ করতো। সে আম, মানে প্রথম হুইসেল ব্লোয়ার বলা যায়। আমরা এখন এই যে উইকিলিক্স এর কথা শুনি, এডওয়ার্ড স্নোডেনের কথা শুনি, সে হলো জি প্রথমবারের মতো এই কাজটা করছিল। সে আমেরিকার
ডিফেন্সের বিভিন্ন ডকুমেন্ট লিক করছিল। তো তার আচ্ছা। বইয়ে সেটা নিয়ে আলোচনা করছে যে কিভাবে ভিয়েতনাম ওয়ারের ডক্ট্রিনটা কিভাবে তৈরি হয়েছিল এবং এটার পেছনে র্যান্ডের একটা ইনস্ট্রুমেন্টাল ভূমিকা ছিল। সো ওকে। আপ আনটিল 1980s র্যান্ড জি। স্পেসিফিক্যালি আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করতো। ন্যাশনাল সিকিউরিটি অর্থ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে কাজ করতো এবং বেশিরভাগ ছিল ক্লাসিফাইড, মিনিং তাদের এই বেশিরভাগ কাজই গোপন, এগুলা পাবলিকলি প্রকাশ তারা হয়নি। ই করতো না। আচ্ছা। হ্যাঁ, এবং র্যান্ড বেশিরভাগ কাজই করতো পেন্টাগনের জন্য। সো ওকে। আমরা যদি রিক্যাপ করি অনেক ইনফরমেশন, আমি যদি একটু সিম্পল করে রিক্যাপ করি, সেটা হলো যে র্যান্ড কর্পোরেশন তৈরি করা হয়েছিল ইউএস এয়ারফোর্সের মাধ্যমে। তারা আচ্ছা। দীর্ঘদিন এক্সক্লুসিভলি এয়ারফোর্স, পেন্টাগন, আর্মি তাদের জন্য কাজ করছে। হুম। র্যান্ডের লোকজন সরাসরি পেন্টাগনে কাজ করছে, স্পেশালি ভিয়েতনাম ওয়ারের সময়। ভিয়েতনাম ওয়ারের সময় পেন্টাগনে অনেক পজিশনে র্যান্ডের লোকজন ছিল। আচ্ছা। 70-এর দশক পর্যন্ত তাদের বেশিরভাগ কাজ ছিল, 70 এবং 80-এর দশক পর্যন্ত আমি যেটা বললাম যে ন্যাশনাল সিকিউরিটির জন্য। এন্ড ইভেন এখনো আপনারা যদি র্যান্ডের ওয়েবসাইটে যান, আপনারা যদি জি। একটু খোঁজাখুঁজি করেন, আপনারা দেখবেন যে এখনো তাদের ওয়েবসাইটে বলা আছে যে র্যান্ডের অর্ধেকের কাছাকাছি কাজ হলো ন্যাশনাল সিকিউরিটি ইস্যুস নিয়ে, মানে আমেরিকার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। এবং আচ্ছা। র্যান্ড দের ফান্ডিং এর বেশিরভাগ, মানে অর্ধেকের মতো আসে আমেরিকান গভর্নমেন্টের কাছ থেকে, বাকি আসে ফোর্ড ফাউন্ডেশন এবং এরকম বিভিন্ন ফাউন্ডেশন থেকে। তারা ওকে। তাদের ওয়েবসাইটে তারা বলছে যে তারা আমেরিকার মিলিটারির জন্য কাজ করে এবং আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সির জন্য কাজ করে। ইন্টেলিজেন্স এজেন্সিজ মিনিং গোয়েন্দা, সিআইএ, এনএসএ এটসেট্রা। এবং আচ্ছা। তারা আরো আচ্ছা। বলছে তারা কাদের কার জন্য কাজ করে। তারা বলছে আমরা অফিস অফ সেক্রেটারি অফ ডিফেন্স, মিনিং আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য কাজ করি, জয়েন্ট স্টাফের জন্য কাজ ওকে। করে, মিলিটারি জয়েন্ট স্টাফ, ইউনিফাইড কমান্ড, আবারও মিলিটারি, নেভি হুম। এবং অলসো ফরেন গভর্নমেন্টস। সো তারা ফরেন গভর্নমেন্টস এর জন্য কাজ করে। সো অবভিয়াসলি আশা করতেছি আমি যে র্যান্ড কর্পোরেশনের স্ট্যাচারটা কি, তারা কি একটা বেসিক রাইট। নর্মাল এনজিও বা রিসার্চ বডি কিনা, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। সো ফাইনালি আমি রাইট। তাদের ব্যাপারে আর একটা জি। ইনফরমেশন দিই, সেটা হলো যে তাদের জি। এখানে কাজ করছে এমন কিছু মানুষের নাম বলি, তাহলে আপনারা আরেকটু ইজিলি ব্যাপারটা বুঝবেন। তো ওকে। বিভিন্ন সময় র্যান্ডে কাজ করছে এরকম লোকের মধ্যে আছে হেনরি কিসিঞ্জার, বিখ্যাত হেনরি আচ্ছা। কিসিঞ্জার, বাংলাদেশকে যে তলাবিহীন আচ্ছা। ছবি বলছিল, হ্যাঁ। সেক্রেটারি অফ স্টেট ছিল, ন্যাশনাল রাইট। সিকিউরিটি অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট ছিল। তারপর হুম। পল উলফোভিটস, যে আমেরিকার একজন ডিপ্লোম্যাট এবং অনেক বড় বড় পজিশনে ছিল, নিওকন। কন্ডোলিজা রাইট। রাইস, বুশের সময়ে যে সেক্রেটারি অফ স্টেট ছিল, অর্থাৎ বাহ! সেক্রেটারি আচ্ছা। অফ আচ্ছা। স্টেট মানে হলো আম, কি স্বরাষ্ট্রমন্ত্রী, right? পররাষ্ট্রমন্ত্রী, সরি, পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী। হুম, ডোনাল্ড হুম। রামসফেল্ড, ডোনাল্ড রামসফেল্ড যে ছিল সেক্রেটারি অফ ডিফেন্স। অর্থাৎ ইয়েস। হুম। বুশের যে ওয়ার ক্যাবিনেট ছিল তার ম্যাক্সিমাম লোকজন র্যান্ড থেকে আসা। এবং ওকে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আপনি দেখবেন যে র্যান্ডের অনেক লোক জি। র্যান্ডে কাজ করছে, তারপর গিয়ে গভর্নমেন্টে ঢুকছে, আবার র্যান্ডে আসছে তারপরে। অর্থাৎ মানে কন্টিনিউসলি র্যান্ড থেকে ইউএস গভর্নমেন্টের ভেতরে যাওয়া এবং আবার আসা যাওয়া, এটা একটা এস্টাবলিশড প্যাটার্ন। সো অবভিয়াসলি ওকে। র্যান্ডের চিন্তা কিভাবে ইউএস গভর্নমেন্টকে প্রভাবিত করে এটার একটা এক্সাম্পল আপনারা পাবেন। এর বাইরে এখানে কাজ করছে 29 জনের মতো নোবেল বিজয়ী। এর মধ্যে কিছু ওয়াও! বিখ্যাত মানুষ আচ্ছা। আছে, আপনারা নাম চেনার কথা হয়তো বা, জন ন্যাশ নোবেল প্রাইজ পাইছেন ইকোনমিক্সে, গেম থিওরির উপর অনেক হুম। কাজ করছেন, তাকে নিয়ে বিখ্যাত অনেক মুভি আছে, বিউটিফুল মাইন্ড মুভিটা তাকে নিয়ে। জন ভন ওকে। নিউম্যান, জন ভন নিউম্যান ওয়াজ এ পলিম্যাথ, অনেক বিষয়ে ওস্তাদ লোক। আমেরিকার স্পেস টেকনোলজির পিছনে তার অনেক বড় ভূমিকা ছিল, এআই এর পিছনে ছিল, কম্পিউটার টেকনোলজির পেছনে। পল স্যামুয়েলসন, কেনেথ অ্যারো, বড় বড় ইকোনমিস্ট। এবং ইভেন আমরা যে রিপোর্টগুলো নিয়ে কথা বলবো, র্যান্ডের যে রিপোর্টগুলো নিয়ে কথা হয়, সেই রিপোর্টের যে দুজন রাইটার, তাদেরও ভালো জি। পরিচয় আছে। এদের একজন ওকে। রাইটার র্যান্ডে আসার আগে আমেরিকার ডিপার্টমেন্ট অফ ডিফেন্সে কাজ করছে, এঞ্জেল রাবাসা। আচ্ছা। আর অন্যজন রাইটার, তার নাম হলো শেরিল বার্নার্ড। সেও আম, এরকম ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের হয়ে কাজ করছে এবং তার আরেকটা পরিচয় আছে, সেটা হলো সে জালমাই হুম। খালিল জাদের ওয়াইফ। ওকে। আর জালমাই খালিলজাদ খুব ইন্টারেস্টিং একটা লোক। সে হলো একজন আফগান বংশোদ্ভূত আমেরিকান, যে এক সময় জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত ছিল, মানে অ্যাম্বাসেডর টু ইউনাইটেড হুম। নেশনস ছিল। আফগানিস্তানে রাইট। আমেরিকার রাষ্ট্রদূত ছিল, ইরাকে আমেরিকার রাষ্ট্রদূত ছিল।
সে 1980 সালে আমেরিকার ডিপার্টমেন্ট অফ ডিফেন্সে ছিল, স্টেট ডিপার্টমেন্টে ছিল, সরি। সে বুশের বাবা, যে মানে বড় বুশ, তার আন্ডারে রাইট। কাজ করছে ডিফেন্সে, আচ্ছা। বুশের আন্ডারে কাজ করছে। এবং হুম। বর্তমানে সে হলো আফগানিস্তানে আমেরিকার স্পেশাল রিপ্রেজেন্টেটিভ। সো আফগানিস্তানে এখন যে আচ্ছা। চুক্তি হচ্ছে তালিবানের সাথে বা যাই কিছু হচ্ছে, আমেরিকার সবকিছুর প্রতিনিধিত্ব করতেছে জালমাই শিট। খালিলজাদ। তো ওকে। জালমাই খালিলজাদ ওয়াইফ হলো মডারেট ইসলাম কি সেটা নিয়ে রিপোর্ট লেখা মহিলা। এবং আরো ইন্টারেস্টিং আচ্ছা। বিষয় হলো জালমাই খালিলজাদ নিজে একসময় র্যান্ডে কাজ করছে। ওকে। সো ওকে। হুম। র্যান্ড বেসিক্যালি এটা এমন একটা প্রতিষ্ঠান যেটা গত 7 দশক ধরে হুম। বারবার আমেরিকার মিলিটারি এবং সিভিল গভর্নমেন্টের পলিসিকে প্রভাবিত করছে। এবং এটাকে আসলে এনজিও বা এরকম কোনো কিছু না ধরে সিভিল পলিসি অ্যাডভাইজার মনে করাটা ভুল হবে না, হোপফুলি। ওকে। সো হুম। হোপফুলি এটা হলো র্যান্ডের ব্যাপারে আম, আলোচনা, যেখান থেকে আশা করি পাঠকরা বুঝবেন যে র্যান্ডের স্ট্যাচারটা কি। রাইট। মানে ইন্টারেস্টিং আসলে, মানে এটা জাস্ট এত খুব ইজি, মানে খুব ইজিলি ডিসক্রাইব করার মতো এই না আর কি, মানে ইন্টারেস্টিং লাগলো। আচ্ছা, আমার একটা কোশ্চেন আসছে, মিজানুর রহমান ভাই একজন কোশ্চেন করছে যে বাংলাদেশে র্যান্ডের কার্যক্রম ও তরুণদের জন্য করণীয় কি হতে পারে। আমরা এই কোশ্চেনে যাব, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন আর কি, আমি জাস্ট পড়ে রাখলাম যে ভালো লাগলো কোশ্চেনটা। হ্যাঁ। আচ্ছা, জি এখন আদম ভাই, মানে এখন আমি জানতে চাচ্ছিলাম যে মডারেট ইসলামের সাথে, মডারেট মুসলিমদের সাথে, হ্যাঁ, জি আপনার র্যান্ডের সম্পর্কটা কি, আর মডারেট মুসলিমই বা কি, মানে আপনি একটু ডিটেইলে যদি জিনিসটা আরো যারা আর কি বুঝতে সমস্যা হয় তাদের জন্য যদি ক্লিয়ার করতেন আর কি। আচ্ছা। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা ঠিক মতো? আপনি মনে হয় বলছিলেন কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। আহ, হ্যাঁ, মানে আহ, যেটা হয়েছিল যে কিছু কিছু ভাইরা বলছিল যে আপনি যখন কথা বলছেন মাঝখানে একটু হচ্ছিল আর কি, এখন দেখতে হবে যে এখন শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আহ, 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 আপনার আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। আমি শুনতে খুবই পাচ্ছেন। ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনার কথা। আর আমার কথা রাইট। তো অ্যাকচুয়ালি আমি উম, আপনার কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। পরিষ্কার শুনতে পাচ্ছে, হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছে আপনার কথা। জি। জি, প্লিজ। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ওকে। সো বেসিক্যালি জি। মডারেট ইসলাম কি, আমি আসলে এটা নিয়ে কথা বলি। ব্র্যান্ডের সাথে মডারেট হ্যাঁ। ইসলামের সম্পর্ক নিয়ে বলতেছি, বাট আগে বলি হ্যাঁ। যে মডারেট ইসলাম কি। রাইট, কারণ এটাই এবং জানতে হবে আসলে প্রথমে। হ্যাঁ। হ্যাঁ, জি। জি, প্লিজ। এটা জানলে আসলে এটা আসলে মূল বিষয়। এটা জানলে ব্র্যান্ডকে নিয়ে না জানলেও হয় হয়তো। হয়। রাইট। তো আমি একটু পেছন থেকে শুরু করি, একটু হয়তো বা লম্বা হবে কথা, বাট আমার মনে হয় প্লিজ। এইভাবে বুঝলে বিষয়টা ক্লিয়ার হবে। জি। তো প্রথমে আমাদের একটা কোয়েশ্চেন চিন্তা করা দরকার, সেটা হলো বর্তমান যে পশ্চিমা বিশ্ব ব্যবস্থা, এটার সাথে আমাদের সম্পর্কটা কি? হুম। পশ্চিমা যে বিশ্ব হুম। ব্যবস্থা আছে সেটার সাথে মুসলিম হিসেবে আমাদের সম্পর্কের ধরনটা কি? এটা কিসের সম্পর্ক? সো এটার সোজা সাপটা এবং বাস মানে ঐতিহাসিক সত্য উত্তর হলো যে এই সম্পর্কটা হলো সংঘাতের। এটা একটা আচ্ছা। কনফ্লিক্টের সম্পর্ক। রাইট। হুম। এবং আমি পশ্চিমা জনগণের কথা বলতেছি না, আমি বলছি পশ্চিমা বিশ্ব ব্যবস্থার কথা। অর্থাৎ আমাদের চারপাশে যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সাম্রাজ্য আছে, যে সিস্টেমটা আছে, যেটা জি। পশ্চিমা শক্তিগুলো নিয়ন্ত্রণ করে, আমি সেটার কথা বলতেছি। এবং এই সিস্টেমের সাথে বা এই বিশ্ব ব্যবস্থার সাথে আমাদের সম্পর্কটা, মুসলিম হিসেবে আমাদের সম্পর্কটা সংঘাতের। এবং এটার একটা ঐতিহাসিক বাস্তবতা আছে। বাস্তবতাটা হলো এই, যে আধুনিক যে লিবারেল সেকুলার বিশ্ব ব্যবস্থা, এটার পূর্বসূরি কারা ছিল বা এটা কাদের উত্তরসূরি? তা আপনি ওকে। দেখবেন যে আধুনিক পশ্চিমা বিশ্ব ব্যবস্থার পূর্বসূরি হলো আহ রোমান সাম্রাজ্য, রোমান ক্যাথলিক চার্চ, যারা ক্রুসেড করছে আচ্ছা। আমাদের বিরুদ্ধে, জি। এবং ইউরোপের কলোনিয়াল পাওয়ার্স, ইউরোপের ঔপনিবেশিক শক্তিগুলো। রাইট। বর্তমান যে পশ্চিমা বিশ্ব ব্যবস্থা আছে, এটা আহ, এই শক্তিগুলোর বা এই সাম্রাজ্যগুলোর বংশধর। নট নেসেসারি ডিরেক্টলি কন্টিনিউয়েশন, বাট তারা এটার উত্তরসূরি। তো এই তিনটা সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, জি। আহ, এবং রোমান ক্যাথলিক চার্চ এবং ইউরোপিয়ান ঔপনিবেশিক শক্তি, এর সাথে আমাদের সম্পর্ক ছিল যুদ্ধের। হ্যাঁ। এবং
প্রথম যে দুটা শক্তি ছিল, রোমান সাম্রাজ্য এবং রোমান ক্যাথলিক চার্চ, এদেরকে আমরা আল্লাহর ইচ্ছায় ডিফিট করছিলাম। ক্রুসেডে আমরা জিতছিলাম এবং অবভিয়াসলি বাইজেন্টাইনদের আমরা হারাইছিলাম। আন্দালুসে রাইট। ইসলাম গেছিল। কিন্তু কলোনিয়াল ইউরোপিয়ান শক্তিগুলো, অর্থাৎ ঔপনিবেশিক যে ইউরোপিয়ান শক্তিগুলো, আমরা তাদের কাছে হারছি। তারা আমাদের বিরুদ্ধে জিতছে এবং তারা জেতার পর কি করছে? তারা জেতার পর মুসলিম অধ্যুষিত ভূখণ্ডগুলো দখল করছে, True. সেখানে লুটপাট চালাইছে এবং সেই সম্পদ নিজেদের দেশে নিয়ে গেছে। এভাবে তারা জি। নিজেরা ধনী হয়েছে, তারা উন্নত হয়েছে। অন্যদিকে তারা জি। ইসলামী ভূখণ্ড থেকে মুসলিম অধ্যুষিত যে ভূখণ্ডগুলো ছিল সেখান থেকে ইসলামী শাসন উৎখাত করছে এবং নিজেদের শাসন চাপাই দিছে। যখন রাজতন্ত্র ছিল তখন রাজতন্ত্র চাপাইছে, যেমন ভারত কি ছিল, ব্রিটিশ রাজের অংশ ছিল। তারপর যখন Right. রাজতন্ত্রের জায়গায় অন্য কিছু আসছে, সেকুলারিজম আসছে বা ডেমোক্রেসি আসছে, তখন সেটা চাপাই দিছে। তো এই ফলশ্রুতিতে একসময় উসমানীদের পতন হয়েছে এবং উসমানীদের পতনের পেছনেও ইউরোপের কলোনিয়াল শক্তিগুলোর সক্রিয় ভূমিকা ছিল। এটা কেউ আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং জি। প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানীদের পতন ঘটছে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজকে আমরা যেটাকে সেকুলার লিবারাল বিশ্ব ব্যবস্থা বলি, সেটা পাকাপোক্ত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কলোনিয়াল শক্তিগুলো আস্তে আস্তে মুসলিম ভূখণ্ড থেকে সামরিকভাবে চলে গেছে। এর আগ আচ্ছা। পর্যন্ত যেমন 1947 এর সময় ব্রিটিশরা উপমহাদেশ থেকে চলে গেছে। কিন্তু তারা যাওয়ার আগে কি করছে? তারা যাওয়ার আগে এমন একটা এলিট শ্রেণী, এমন একটা শাসক শ্রেণী তৈরি করে রাখছে, জি। যারা বাইরে থেকে দেখতে আমাদের মতো, বাট এরা ভেতরে পুরোপুরি তাদের লোক। সো ওকে। তাদের গায়ের রং বা তাদের মুখের ভাষা আমাদের মতো, বাট ভেতরে ভেতরে এরা কমপ্লিটলি পশ্চিমাদের লোক। এবং আচ্ছা। এই শাসক গোষ্ঠীটা প্রক্সি শাসন চালায় যাচ্ছে তাদের হয়ে। সো এবং তাদের দেয়া যে সেকুলার আইন, তাদের যে ব্যবস্থা, তাদের যে মূল্যবোধ, সেগুলো আমাদের ভূখণ্ডে তারা জোর করে চাপাই দিচ্ছে। এটা আজ পর্যন্ত চলতেছে। এটা হলো হিস্টোরিক্যাল জি। রিয়ালিটি। এবং ওকে। তারা যে এলিট শ্রেণী তৈরি করছে, এরা শুধু শাসন নিয়ন্ত্রণ করে না, শাসন, সামরিক ব্যবস্থা, মিডিয়া, কালচারাল এলিট, সবকিছুই এরকম একটা ব্রিটিশদের ছাঁচে, নট নেসেসারি ব্রিটিশদের, কলোনিয়ালদের ছাঁচে করা একটা শ্রেণীর কাছে এরা দিয়ে গেছে এবং এরা বাই প্রক্সি তাদের শাসনটা চালায় যাচ্ছে। সো তাদের সামরিক যে নিয়ন্ত্রণ সেটা তারা সরায় নিছে, কিন্তু তাদের যে আদর্শিক উপনিবেশ সেটা এখনো কন্টিনিউ করতেছে। সো আচ্ছা। এবং এই জিনিসটা এত বছর ধরে চলতেছে যে এখন আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি। এখন এই কথাটা আমরা ওভাবে চিন্তা করি না, কিন্তু এটা হলো ওকে। বাস্তবতা। আচ্ছা। সো তাদের সাথে আমাদের সম্পর্কটা সংঘাতে, পশ্চিমা বিশ্ব ব্যবস্থার সাথে সংঘাতে। যখন 1917 সালে ব্রিটেন জেরুজালেম দখল করলো, বাইতুল মাকদিস দখল করলো, তখন হুম। ব্রিটিশ জেনারেল এডমন্ড অ্যালেনবি জেরুজালেমে ঢুকলো এবং সে তখন বলল যে আজকে ক্রুসেড শেষ হলো। আচ্ছা। আচ্ছা। 1920 সালে ইন্টারেস্টিং। যখন হ্যাঁ। ফ্রেঞ্চরা সিরিয়া দখল করে নিল এবং হ্যাঁ। দামাস্কাসে ফ্রেঞ্চ জেনারেল হেনরি জিরো ঢুকলো, তখন সে হুম। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর কবরের কাছে গেল, কবরে লাথি মারলো এবং বলল যে সালাউদ্দিন ওঠো, দেখো আমরা ফিরে আসছি রাইট। এবং রাইট। আজকে আমরা তোমাদের উপর বিজয়ী হলাম। সো হুম। এই জিনিসটা সো যত জেনুইন ইসলামিক আন্দোলন আছে, যারা ইসলামের রিভাইভাল চায়, যারা চায় যে ইসলামের পুনর্জাগরণ হোক, ইসলামের শরিয়া প্রতিষ্ঠিত হোক, যত জেনুইন আছে আন্দোলন, সেটা সশস্ত্র হোক, নিরস্ত্র হোক, সামাজিক আন্দোলন হোক, দাওয়াতি আন্দোলন হোক, রাজনৈতিক আন্দোলন হোক, পশ্চিমারা জি। সেটাকে তাদের শত্রু মনে করে। আচ্ছা। পশ্চিমা আচ্ছা। শক্তিগুলো আমাদের বন্ধু না, তারা হলো এমন কেউ যারা জোর করে আমাদের ঘরে ঢুকছে, তারপর আমাদের হুম। উপর তাদের নিয়ন্ত্রণ চাপায় দিছে। সো এই সম্পর্কটা সংঘাতের এবং আমাদের জন্য আবশ্যক হলো, আমাদের দিন এটা আমাদের উপর আবশ্যক করে যে আমরা তাদের কাছ থেকে জেরুজালেমকে মুক্ত করব, এবং আমাদের দিন এটা আমাদের উপর আবশ্যক করে যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, এবং আমাদের হুম। দিন এটা আমাদের জন্য আবশ্যক করে যে আমরা ক্রুসেডার এবং জায়নিস্টদের বিরুদ্ধে লড়াই করব। হাত্তা লা ওকে। তাকুনা ফিতনা, এটা ইসলামের শিক্ষা। সো তাদের সাথে হুম। আমাদের সম্পর্কের এই ইতিহাসটা এবং এই বাস্তবতাটা বোঝা উচিত। তো কোয়েশ্চেন হলো যে এখানে মডারেট ইসলামের সম্পর্কটা কি, বা মডারেট ইসলাম এখানে কি? রাইট। মডারেট রাইট। ইসলাম হলো হুম। পশ্চিমাদের সংজ্ঞা অনুযায়ী মডারেট ইসলাম হলো এমন একটা ইসলাম যেটা মনে হুম। করে
যে পশ্চিমা বিশ্ব ব্যবস্থার সাথে কোনো সংঘাতের দরকার নাই, ওদের সাথে আমাদের কোনো আচ্ছা। ঝামেলা নাই। ওরা মনে করে ওকে। যে ওরা যে এই বিশ্ব ব্যবস্থা চাপাই দিছে এটা ঠিক আছে, এটার অধীনে আমরা থাকতে পারবো, এবং এটা ইসলাম সম্মত। লিবারেল যে ওকে। মূল্যবোধ আছে, লিবারেল হুম যে হুম। মোরালিটি আছে, এটার সাথে কোনো সমস্যা নেই, এটা থাক, এটা খুব ভালো। সেকুলার যে আইন আছে, আচ্ছা। আল্লাহর আইনের বদলে রাইট। যে সেকুলার আইন আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা ইসলাম সম্মত, এটা থাক, নো প্রবলেম। সো ওকে। এরা পশ্চিমা বিশ্ব ব্যবস্থাকে একটা পার্মানেন্ট রিয়ালিটি মনে করে। অর্থাৎ এরা মনে করে যে পশ্চিমা সভ্যতা, সরি, বিশ্ব ব্যবস্থা একটা স্থায়ী বাস্তবতা, এটা বদলাবে না। যেহেতু এটা বদলাবে না, তাই আমাদের ইসলামকে এটা অনুযায়ী বদলাতে হবে। আচ্ছা, ইন্টারেস্টিং। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ইসলামকে আমাদের চেঞ্জ করতে হবে যাতে এটা লিবারেল সেকুলার ফ্রেমওয়ার্কের সাথে খাপ খায়। সো এইটা হলো ওকে। মডারেট ইসলাম, গৃহপালিত ইসলাম। এটা যেটা হলো পশ্চিমাদের ডেফিনেশন, এটা তাদের ডেফিনেশন, নট আমাদের ডেফিনেশন, এটা তাদের ডেফিনেশন, যে এটা হলো মডারেট ইসলাম, গৃহপালিত ইসলাম, পশ্চিমের পছন্দের ইসলাম। সো ওকে। এই মডারেট ইসলাম নিয়ে পশ্চিমে কথাবার্তা অনেক আগে থেকেই ছিল, এটা এমন না যে এটা র্যান্ডের রিপোর্ট থেকে শুরু হয়েছে। সো 90-এর দশকে অনেক পলিসি অ্যানালিস্ট, অনেক পলিটিশিয়ান এবং অনেক কমেন্টেটর, স্ট্র্যাটেজিস্ট তারা এটা নিয়ে কথা বলছে, বিশেষ করে আচ্ছা সোভিয়েত ইউনিয়নের পতনের পর। আচ্ছা। হার্ভার্ডের স্যামুয়েল হান্টিংটন তখন বলা শুরু করছে যে ইসলামের সাথে একটা সভ্যতার সংঘাত দেখা দিবে, এবং পশ্চিমা বিশ্ব ব্যবস্থার জন্য সবচেয়ে বড় থ্রেট হলো ইসলাম। আচ্ছা, তার তো মানে আমি এই একটু ধরনের, একটু একটু জি ইন্টারফিয়ার জি করতেছি আপনাকে। সরি। জি, মানে তার মানে হচ্ছে যে মডারেট ইসলাম এমন না যে র্যান্ড এসে ওরাই শুরু করে দিছে, ব্যাপারটা এরকম না। অনেক আগে থেকেই মডারেট ইসলামের এটা চলে আসছে। এই তো, মানে, তাই না? রাইট, রাইট, সিম্পল। রাইট, কারণ রাইট। যখনই হ্যাঁ, কেউ কোনো জায়গায় আক্রমণ করে এবং আক্রমণ করে সে ওই জায়গাটা নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, তখন তার রাইট। এমন কিছু মানুষ লাগে যারা ওই জি। অঞ্চলের নেটিভ লোক, লোকাল লোক, কিন্তু তারা তার হয়ে কাজ করবে। রাইট। আমি জি, বুঝাতে পারছি, সিম্পল ভাবে বলি, মানে জি, বাংলাদেশের মানুষ যেটা সহজে বুঝবে সেটা হলো যে আপনি যখন আরেকটা দেশে আক্রমণ করবেন এবং আপনি দূর থেকে সেই দেশটা নিয়ন্ত্রণ করতে চাইবেন, তখন আপনার কিছু রাজাকার লাগবে, জি। আপনার কিছু লোক লাগবে যারা ওই রাইট, এলাকার মানুষ, কিন্তু তারা আপনার হয়ে কাজ করে। রাইট, সো তারা রাইট। টাকার জন্য করে বা তারা কনভিন্স হয়ে করে। তো মডারেট ইসলাম হলো ওর তারা যারা কনভিন্স হয়ে করে, তারা মনে করে যে না ঠিক আছে, তারা যে আমাদের নিয়ন্ত্রণ করতেছে এটা ভালো, তারা যে আমাদের বলে দিচ্ছে এটা করো সেটা করো, বা তারা যেই সলিউশন দিচ্ছে এটাই ভালো, এবং আমি এটা চাই, রাইট। আমি এটার জন্য কাজ করবো। সো ওকে, ওকে। ওয়েস্টের মতে এটা হলো মডারেট ইসলাম। তো যাই হোক, 19 সো কোল্ড ওয়ারের পরে আমেরিকানদের যে চিন্তা ছিল, নট নেসেসারিলি আমেরিকান, ওয়েস্টার্নদের যে চিন্তা ছিল সেটা হলো যে এনলাইটেনমেন্টের পর আহ খ্রিস্টিয়ানিটি এবং জুডাইজম, অর্থাৎ ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে, এবং এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা আধুনিক হয়ে উঠছে। তা আধুনিক বলতে তারা বোঝায় কি? আধুনিক বলতে অর্থাৎ তারা এনলাইটেনমেন্টের মূল্যবোধ, এনলাইটেনমেন্টের দর্শন, এনলাইটেনমেন্টের নৈতিকতা গ্রহণ করে নিছে। যা কিছু এনলাইটেনমেন্টের সাথে সাংঘর্ষিক ছিল, লিবারেল সেকুলার ফ্রেমওয়ার্কের সাথে সাংঘর্ষিক ছিল, সেটা জি। নিজেদের ধর্ম থেকে বাদ দিছে। সো তাদের ইচ্ছা ছিল বা তাদের অবস্থান ছিল যে ইসলামকেও এরকম একটা সংস্কারের মধ্য দিয়ে গিয়ে আধুনিক হয়ে উঠতে হবে। অর্থাৎ ইসলামের একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে সেকুলার এবং লিবারেল হয়ে উঠতে হবে। যদি ইসলাম এটা করে, তাহলে ইসলাম আধুনিক পশ্চিমা সভ্যতার অংশ হতে পারবে। কিন্তু এটা যদি ইসলাম না করে, বা এটা যদি মুসলিমরা না করে, রাদার এটা যদি মুসলিমরা না করে, তাহলে একটা সভ্যতার সংঘাত দেখা দিবে। তো আপনি এই সময় 90s সময় তাদের লেখাতে গুড মুসলিম, ব্যাড মুসলিম, র্যাডিক্যাল, মডারেট, এই ধরনের শ্রেণী বিভাগগুলো দেখবেন। হয়তোবা শব্দগুলো এক্স্যাক্টলি এভাবে ইউজ হবে না, বাট এই আইডিয়াটা ওখানে পাবেন। সো তাদের কাছে গুড মুসলিমকে, গুড মুসলিম হলো যে ইসলামকে সংস্কার করতে চায়, ইসলামকে সংস্কার করে পশ্চিমের সাথে খাপ খাওয়াতে চায়, সে হলো গুড মুসলিম। আর যে 1400 বছর আগে ইসলাম চায়, সে হলো ব্যাড মুসলিম। তো এই চিন্তাটা 2001 এর পরে, যখন আহ, নিউ ইয়র্ক পেন্টাগনের ঘটনা ঘটলো, তখন, এবং তারা যুদ্ধ শুরু করলো, তখন এটা একটা আর্জেন্সি দেখা যায়। তখন তাদের মনে হয় যে না, এই মুসলিমরা কতদিনে নিজেরা নিজেরা আধুনিক হবে, নিজেরা নিজেরা সংস্কার করবে, এটার জন্য অপেক্ষা করা যাবে না। আমরা নিজেরাই ইসলামকে বদলে দেওয়ার কাজ করব, আমরা আমাদেরই কাজ করতে হবে। কেন? কারণ আমরা যে যুদ্ধটা করতেছি এটা একটা আদর্শিক যুদ্ধ। যেহেতু একটা আদর্শিক যুদ্ধ,
তাই তোরা বোরাতে কিংবা ফাল্লুজাতে যারা আছে তাদেরকে মারলে যুদ্ধ শেষ হবে না। আমি একজনকে মারবো, তার জায়গায় আরেক 10 জন আসবে। সো আমার যদি জিততে হয়, তাহলে আমার তাদের আদর্শটা পরাজিত করতে হবে, বা তাদের আদর্শটাকে হারাতে হবে। আর সেই আদর্শটা কি? আদর্শটা হলো ইসলাম। সো সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ হলো অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ। আর এই যুদ্ধে জেতার জন্য ওকে। কি করতে হবে? ইসলামকে বদলা দিতে হবে। আমেরিকার ঠিক করে দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ইসলামকে কাটছাঁট করতে হবে, ইসলামকে সেকুলারাইজ করতে হবে, যাতে করে মুসলিম বিশ্বে আমেরিকার যে স্বার্থগুলো আছে, তেল আছে, গ্যাস পাইপলাইন আছে, আর অনেক কিছু আছে, তাদের এইডের নামে টাকা পয়সা এখান থেকে নিয়ে যাচ্ছে, অনেক কিছু আছে, তাদের যে এম্পায়ার আছে সেই এম্পায়ারের স্বার্থ রক্ষা করতে হবে। মুসলিমরা যেন আমেরিকা বিরোধী না হয়, পশ্চিমা বিরোধী না হয়, সেটা নিশ্চিত করতে হবে। মুসলিমরা যেন ডেমোক্রেসির বিরুদ্ধে না যায়, লিবারেলিজমের বিরুদ্ধে না যায়, সেটা নিশ্চিত করতে হবে। আম, এবং নিশ্চিত করতে হবে যে মুসলিমরা যেন আমেরিকার নেতৃত্বে যে নিউ নিউ ওয়ার্ল্ড অর্ডার আছে সেটার বিরুদ্ধে না দাঁড়ায়। মুসলিমরা যেন আক্রমণের আহ বিরুদ্ধে আত্মরক্ষা করার চেষ্টা না করে। তারা যেন লিবারেল সেকুলার সিস্টেমের বাইরে গিয়ে অন্য কোনো সিস্টেম না খুঁজে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো মুসলিমরা যেন ইসলামী রাষ্ট্র না চায়, মুসলিমরা যেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো চেষ্টা না করে, তারা যেন শরিয়া ওকে। প্রতিষ্ঠার কোনো চেষ্টা না করে, এবং তারা যেন খিলাফা না চায়। সো বেসিক্যালি মডারেট ইসলাম হলো এমন একটা ইসলাম যেটা তাদের সাম্রাজ্যকে মেনে নিবে। তারা সাম্রাজ্যের জন্য থ্রেট না, তারা সাম্রাজ্যের বিরোধিতা করবে না। আর মডারেট মুসলিম হলো এমন এক জাতের মুসলিম যে, মনে করেন তাদের গলার উপর আমেরিকা বুট দিয়ে চাপ দিয়ে আছে, বুট দিয়ে পাড়া দিচ্ছে বেসিক্যালি। সো সে এই বুটটা সরানোর চেষ্টা করবে না, সে চেষ্টা তো করবেই না, সে উল্টা আহ বুটটা চাটবে, এবং চাটতে চাটতে সে বলবে যে আমি যে তার বুট চাটতেছি না, এটাই হলো ইসলাম, এটাই হলো সঠিক ইসলাম, এটাই হলো ইসলামের সঠিক বুঝ, এটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা হলো সফিস্টিকেশন, এটা হলো যুগের সাথে তাল মিলানো, এটা হলো ইসলামের মূল স্পিরিট। তো তোমরাও এটা করো। আর যেই মুসলিম তার গলার উপর থাকা আমেরিকার বুটটা সরানোর চেষ্টা করবে, এই মডারেটরা বলবে যে এ হলো ব্যাকডেটেড, ইউটোপিয়ান, বর্বর, অর টেররিস্ট। সো ইন শর্ট, যদিও খুব একটা শর্ট হয় নাই, এটা হলো মডারেট ইসলাম অ্যাজ ডিফাইন্ড বাই আমেরিকা, আমেরিকার ডেফিনিশন অনুযায়ী এটা হলো মডারেট ইসলাম। এখন কোয়েশ্চেন হলো ওকে। যে মডারেট ইসলামের সাথে র্যান্ডের সম্পর্কটা কি? রাইট। সো মডারেট ইসলামের সাথে র্যান্ডের সম্পর্ক হলো যে 2001-এর পর কিভাবে আমেরিকার চিন্তা ছিল যে তারা মানে মুসলিমরা মুসলিমরা নিজেরা নিজেরা সংস্কার করবে, নিজেরা নিজেরা মডারেট হবে, এর জন্য ওয়েট করা যাবে না, এখানে আমরাই ইন্টারফেয়ার করতে হবে। সো তারা চিন্তা করতেছিল যে এটা আসলে কিভাবে করা যায়, তারা এটা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করতেছিল, কিন্তু কোনো এক্সাক্ট স্ট্র্যাটেজিতে তারা আসতে পারতেছিল না। তো এই সময়ে র্যান্ডের রিপোর্ট গুলো আসে। র্যান্ডের ফার্স্ট রিপোর্ট ছিল 2003 সালে। এই রিপোর্টটার নাম হলো সিভিল ডেমোক্রেটিক ইসলাম। এটা রাইটার হলো শেরিল বার্নার্ড, জালমাই খালিলজাদের ওয়াইফ। এবং এই রিপোর্টটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়। আমরা র্যান্ড নিয়ে যত কথাবার্তা হয়, ভিডিও বা লেখালেখি হয়, তার ম্যাক্সিমাম হয় এই রিপোর্টটা নিয়ে। আমি নিজেও এটা নিয়ে লিখছি। কিন্তু আপনি অ্যাকচুয়ালি যদি অন্য রিপোর্টগুলো দেখেন, এটার চেয়ে অন্য রিপোর্টগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, সো এটা ছিল ফার্স্ট রিপোর্ট, সিভিল ডেমোক্রেটিক ইসলাম, 2003 সালে পাবলিশড। এরপর জি। 2004 সালে একটা রিপোর্ট বের হয় যেটার নাম হলো দ্য মুসলিম ওয়ার্ল্ড আফটার 9/11। মুসলিম ওয়ার্ল্ড আফটার 9/11, এটা একটা হুম, হুম। বিশাল রিপোর্ট, 577 পেজের একটা রিপোর্ট। এবং ইন্টারেস্টিং জিনিসটা হলো যে এই রিপোর্টের পুরো ফান্ডিং করছে ইউএস এয়ারফোর্স। এবং এই রিপোর্টের বানানোর নির্দেশ দিছে ইউএস এয়ারফোর্স। এটা ওই রিপোর্টের শুরুতে দেওয়া আছে, আপনারা যে কেউ রিপোর্টটা নামায় দেখেন, রিপোর্টের শুরুতে বলা আছে মেড ফর দ্য এয়ারফোর্স, এবং এয়ারফোর্সের ফান্ডিং দিয়ে। এবং এটা নিয়ে তারা এই রিপোর্ট করার জন্য তারা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে গেছে, বিভিন্ন জনের সাথে কথা বলছে, গভর্নমেন্টের লোকজনের সাথে কথা বলছে, এবং এসব করার ক্ষেত্রেও তাদেরকে ইউএস মিলিটারি হেল্প করছে, এবং সেটা তারা শুরুতে বলেও দিছে। হুম, হুম। আহ তারপর আরেকটা রিপোর্ট বের হয় 2007 সালে। এটা হলো বিল্ডিং মডারেট মুসলিম নেটওয়ার্কস। এটা বেশ গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট।
এবং তারপর এই টপিকে ওদের আরেকটা রিপোর্ট বের হয় 2013 সালে, যেটা হলো প্রমোটিং অনলাইন সিভিই। সো এই রিপোর্টগুলোর মাধ্যমে বেসিক্যালি র্যান্ড একটা স্ট্র্যাটেজি তুলে ধরে যে কিভাবে মডারেট মুসলিম যে এজেন্ডা আমেরিকার ঠিক করা, সেটা কিভাবে বাস্তবায়ন হবে। তো এই স্ট্র্যাটেজিটা অবভিয়াসলি অনেক ডিটেইলড, এবং আপনি ধরেন 1000 পৃষ্ঠার মতো আহ, লেখা আছে। বাট আমি আপনাদের সংক্ষেপে মূল স্ট্র্যাটেজিটা বলি। তো সংক্ষেপে স্ট্র্যাটেজি হলো এরকম: আমেরিকার যে অনুমোদিত ইসলাম আছে, যেটা মডারেট ইসলাম, এটা প্রচার করতে হবে, এবং এটা প্রচারে মুসলিমদের ব্যবহার করতে হবে। এটা আমেরিকা নিজে করতে পারবে না, মুসলিমদের দিয়ে কাজটা করাতে হবে। এই জন্য কিছু মুসলিমকে বাছাই করতে হবে, মডারেট মুসলিমদের বাছাই, মানে কিছু লোকদের বাছাই করতে হবে যারা এই কাজটা করবে, এবং আম, তাদের জন্য একটা সাপোর্ট নেটওয়ার্ক তৈরি করতে হবে, এবং তাদেরকে সাপোর্ট দিতেও হবে। সাপোর্টটা হবে আর্থিক, লজিস্টিক, এটসেট্রা। এবং এই ওকে। যে মূল প্ল্যান ছিল, এই প্ল্যানটা অ্যাকচুয়ালি স্নায়ুযুদ্ধের সময়কার একটা ট্যাকটিক। স্নায়ুযুদ্ধের সময় কমিউনিজমের ক্ষেত্রে একেবারে এক্স্যাক্টলি সেম ধরনের একটা ট্যাকটিক আমেরিকা ইউজ করছিল। যে ইউরোপ জুড়ে এবং পৃথিবীর অন্যান্য দেশে যে সুশীল সমাজ ছিল, ধরেন বুদ্ধিজীবী, মিডিয়া কর্মী, আম, সাহিত্যিক, এটসেট্রা, এদের মধ্যে বড় একটা অংশ ছিল কমিউনিস্ট অথবা কমিউনিস্ট চিন্তাধারা প্রভাবিত। তো এদের প্রভাব জি। কাউন্টার করার জন্য আমেরিকা যেটা করছিল, তারা ওই সময় বিভিন্ন দেশে যারা কমিউনিজম বিরোধী, যারা প্রো ক্যাপিটালিস্ট, যারা প্রো ইউএস, এই ধরনের লোকদেরকে সাপোর্ট দিছিল, এই ধরনের বুদ্ধিজীবীদের সাপোর্ট দিছিল, এই ধরনের লেখকদের সাপোর্ট দিছিল, এই ধরনের আর্টিস্টদের সাপোর্ট দিছে, এই ধরনের নিউজ পেপারকে সাপোর্ট দিছে। এবং তারা যেটা করছিল, তারা উগ্র কমিউনিস্টদের বিরুদ্ধে অপেক্ষাকৃত মডারেট সোশ্যালিস্টদের সাপোর্ট করছিল, যাতে করে সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে কন্টেইন করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। সো বেসিক্যালি ওরা সেম স্ট্র্যাটেজিটা এখন ইসলামের ক্ষেত্রে ইউজ করতে চাচ্ছে, যে উগ্রবাদ দমনের জন্য আমরা আহ, কিছু মুসলিমকে ইউজ করব, এবং তাদের মাধ্যমে আমরা আমাদের নিজেদের ব্যাখ্যাটা প্রচার করব। এবং কোল্ড ওয়ারের সময় ইউএস কিভাবে কাজটা করতো, যে তারা সরাসরি কাউকে গিয়ে টাকা দিয়ে আসতো না, রাইট? ওরা থার্ড পার্টির মাধ্যমে এটা করতো। সরকারের কাছ থেকে টাকাটা কোনো এনজিওর কাছে যেত, সেই এনজিও থেকে আরেক হাত ঘুরে হয়তোবা কারো কাছে ফান্ডিং হিসেবে আসতো। এবং ওরা নিজেরা সব কাজ ঠিক করে দিত না, যে তুমি এটা করবা, এটা করবা, এটা করবা। ওরা বেসিক্যালি একটা গাইডলাইন দিত যে আমাদের জেনারেল গোল এইসব, এবং তারপর বলতো যে এবার তোমরা এটা নিয়ে কিভাবে কাজ করবে, এটা তোমাদের ইচ্ছা, তোমরা মোটামুটি স্বাধীনভাবে কাজটা করবা। সো র্যান্ডের ক্ষেত্রেও ওরা সিমিলার ধরনের একটা অ্যাটিটিউড নেওয়ার কথা বলছে, সিমিলার একটা অ্যাপ্রোচ নেওয়ার কথা। সরি, নট র্যান্ডের ক্ষেত্রে, মডারেট প্রজেক্টের ক্ষেত্রে র্যান্ডের প্রস্তাবনা হলো যে আমেরিকা সেম ধরনের একটা অ্যাপ্রোচ গ্রহণ করবে। তো এটা হলো তাদের স্ট্র্যাটেজি। মুসলিমদের মাধ্যমে আমেরিকার অনুমোদিত ইসলাম প্রচার করতে হবে, আমেরিকা তাদেরকে সাপোর্ট দিবে। আর এই জন্য কিছু মুসলিমকে বাছাই করতে হবে, কিছু উপযুক্ত মুসলিমকে বাছাই করতে হবে। তো সেই মুসলিম কারা, এটা একটা বড় সমস্যা, যে কাদেরকে দিয়ে আমি কাজটা করাবো। কারণ অনেক সময় কেউ হয়তো আম, এমন কথাবার্তা বলবে যেটা শুনে মনে হবে যে হ্যাঁ, সে ভালো, মডারেট, কিন্তু আসলে হয়তোবা সে ওই ধারণাগুলো রাখে না, সে হয়তোবা কোনো সুবিধা পাওয়ার জন্য এগুলো বলতেছে, অথবা সে হয়তোবা পরিস্থিতির কারণে চাপে পড়ে এসব কথা বলতেছে। সো ভেজাল মডারেটদের ভিতর থেকে আসল মডারেটদের কিভাবে বের করবে? সো র্যান্ড এই রাইট। জন্য বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করছে, এবং আচ্ছা। আলোচনার সুবিধার জন্য বিভিন্ন আহ শ্রেণী বিভাগ করার চেষ্টা করছে, ক্যাটাগরাইজেশনের চেষ্টা করছে। এবং র্যান্ডের সাম্প্রতিক যে আলোচনাগুলো হয়েছে ফেসবুকে পক্ষে বিপক্ষে, সেটা বিশাল একটা অংশ হয়েছে এই শ্রেণী বিভাগ নিয়ে, ফান্ডামেন্টালিস্ট, ট্র্যাডিশনালিস্ট, এটসেট্রা এটসেট্রা। কিন্তু এটা আসলে তাদের স্ট্র্যাটেজির মূল অংশ না। এই শ্রেণী বিভাগটা শুধুমাত্র পলিসি মেকারদের বোঝানোর সুবিধার জন্য তারা করতেছে। এবং শ্রেণী বিভাগটা এক এক রিপোর্টে আবার এক এক রকম। যেমন 2003 রিপোর্টে যাদেরকে মডার্নিস্ট বলা হয়েছে, 2007 এর রিপোর্টে তাদেরকে বলা হচ্ছে লিবারাল। ওকে। সো আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যে এই জিনিসপত্রগুলো বোঝার জন্য ওই শ্রেণী বিভাগের দিকে এত জোর না দিয়ে
বৈশিষ্ট্যগুলোর দিকে জোর দেওয়া উচিত। কারণ তারা ওকে। কিছু বৈশিষ্ট্য বলছে যে এই বৈশিষ্ট্যগুলো হলো কি, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে বা এই ইস্যুতে কার কি অবস্থান, সেটা থেকে আমরা বুঝবো যে কে মডারেট বা কে র্যাডিক্যাল। সো এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে বেশ পরিবর্তন আসছে। 2003-এর রিপোর্ট একরকম ছিল, 2007-এর রিপোর্টে আরেক রকম আসছে। সো বেসিক্যালি 2003-এর রিপোর্টে অনেক ব্রড কথাবার্তা ছিল, অনেক কিছু তারা আনছিল, কিন্তু 2007-এর রিপোর্টে তারা বেশ স্পেসিফিক করে নিয়ে আসছে। তো আমি আপনাদেরকে 2007-এর রিপোর্ট থেকে কিছু বৈশিষ্ট্য বলি, যেহেতু এটা তাদের রিভাইজ স্ট্যান্ড। তো জি। মডারেট মুসলিম কি, তার ক্যারেক্টারিস্টিক গুলো কি বা তার বৈশিষ্ট্যগুলো কি? 1 নম্বর বৈশিষ্ট্য হলো তার মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতির মৌলিক বৈশিষ্ট্যগুলো থাকবে। গণতান্ত্রিক সংস্কৃতির মৌলিক বৈশিষ্ট্যগুলো থাকবে, এটার ব্যাখ্যা কি ইনশাল্লাহ আমি একটু পরে বলতেছি। 2 নম্বর বৈশিষ্ট্য, তারা গণতন্ত্রকে সাপোর্ট করবে। 3 নম্বর বৈশিষ্ট্য, তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে মানবাধিকারগুলো আছে সেগুলো সাপোর্ট করবে। তারা বৈচিত্র্য এবং প্লুরালিজমকে সাপোর্ট করবে। তারা সেকুলার আইন মেনে নিবে এবং তারা আমেরিকা এবং আমেরিকার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করাকে বৈধ মনে করবে না। সো দিস ইজ আচ্ছা। ইন শর্ট তাদের মতে মডারেট মুসলিমের বৈশিষ্ট্য। এখন মনে রাখবেন যে এই বৈশিষ্ট্যগুলো দেওয়ার মূল উদ্দেশ্য কি? এগুলোর মূল উদ্দেশ্য হলো এই মূল উদ্দেশ্য হলো আহ ভেজাল মডারেটদের মধ্য থেকে আহ সত্যিকারের মডারেট কে এটা খুঁজে বের করা। সো তারা শুধু বৈশিষ্ট্য দেয় নাই, বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করে দিচ্ছে। যেমন গণতন্ত্র সাপোর্ট করার অর্থ কি? ওরা বলে দিচ্ছে যে গণতন্ত্র মানে হলো গণতন্ত্রের লিবারেল পশ্চিমা ব্যাখ্যা, ইসলামী গণতন্ত্র না। আমি নির্বাচন করে ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে আস্তে আস্তে ইসলাম প্রতিষ্ঠা করব, এটা হলে হবে না। এবং তারা স্পেসিফিক্যালি বলে দিছে যে সাপোর্ট ফর ডেমোক্রেসি এমপ্লয়িজ অপোজিশন টু কনসেপ্টস অফ ইসলামিক স্টেট। সো ডেমোক্রেসি সমর্থন করার অর্থ হলো বা ইমপ্লিকেশন হলো যে সে ইসলামিক রাষ্ট্রের ধারণার বিরোধিতা করবে। সো এই গণতন্ত্রের এরকম গণতন্ত্র সাপোর্ট করতে হবে। তারপর মানবাধিকার বলতে ওরা কি বোঝাচ্ছে? মানবাধিকার বলতে তো আমরা মনে করি অনেক ভালো জিনিস, যে হ্যাঁ মানুষের অধিকার আছে, সবার অধিকার আছে, এরকম না, ব্যাপারটা এরকম না। মানবাধিকার বলতে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত মানবাধিকার, মানে জাতিসংঘের দ্বারা স্বীকৃত মানবাধিকার, যার মধ্যে নারী অধিকার পড়বে, সিটো সনদ পড়বে, সমকামিতার অধিকার পড়বে, এরকম অনেক কিছু পড়বে। তারপর আহ ধর্মীয় মাইনরিটির অধিকার। এখন আবারও আমরা হয়তো মনে করবো যে হ্যাঁ ধর্মীয় মাইনরিটির অধিকারের সমস্যা কি? আহ বাংলাদেশে হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে, তাদের কিছু অধিকার থাকবে, হ্যাঁ থাকবে, সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো আপনি এর মধ্যে ধর্মীয় মাইনরিটির মধ্যে কাদিয়ানিরাও পড়বে। So আপনার কাদিয়ানিদের অধিকার দিতে হবে, সেই অধিকারটা কিরকম? আহ এটা ওদের পছন্দ মতো হতে হবে। আপনি জাস্ট বললে হবে না যে আমি ধর্মীয় মাইনরিটিদের অধিকার দিই। যেভাবে তারা অধিকারকে ডিফাইন করছে সেইভাবে অধিকার দিতে হবে। সো এবং অবশ্যই সেকুলার আইনের প্রতি সমর্থন থাকতে হবে, যার অর্থ হইল প্রথমত সে সেকুলার আইন মেনে নিবে, দ্বিতীয়ত সে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার কোনো চেষ্টা করবে না। সে মনে করবে যে সেকুলার রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট, এগুলো যথেষ্ট, এগুলো দ্বারা ইসলামের উদ্দেশ্য পূরণ হয়ে যাচ্ছে, আমাদের ইসলামী শরিয়া প্রতিষ্ঠার কোনো দরকার নেই, ইসলামী রাষ্ট্রের কোনো দরকার নেই। এবং তাদের ইন্টারফেইথে ইন্টারফেইথ সাপোর্ট করতে হবে, ইন্টারফেইথ মুভমেন্ট, ইন্টারফেইথ ডায়ালগ, প্লুরালিজম, এগুলো সমর্থন করতে হবে। অর্থাৎ সব ধর্মই সঠিক, আমি নিজে ইসলাম মানি কিন্তু সব ধর্মেই ভালো কথা আছে, সব ধর্মের মূল বক্তব্য একই, সব ধর্মই ভালো, এরকম একটা অবস্থান থাকতে হবে। সো এরপরে এই বৈশিষ্ট্যগুলো তারা ব্যাখ্যা করছে এবং তারপর তারা আরো কিছু কোয়েশ্চেন দিছে, যে কোয়েশ্চেন গুলো থেকে আপনি বুঝবেন যে কোনো দল বা কোনো ব্যক্তি কি আসলে মডারেট কিনা, এটা যাচাই করার জন্য তারা কিছু কোয়েশ্চেন দিচ্ছে। যেমন ফর এক্সাম্পল, আহ এই ব্যক্তি বা দল কি সহিংসতা সমর্থন করে কিনা, যদি সে এখন সমর্থন না করে তাহলে কখনো কি সমর্থন করছে কিনা। সো যেমন কেউ কোনো সময় যদি হামাসকে সমর্থন করে থাকে, হামাস একটা সশস্ত্র দল, কারেক্ট? তো কেউ যদি কখনো হামাসকে সমর্থন করে থাকে, সে আহ এখানে আটকা পড়ে যাচ্ছে এই প্রশ্নে। আচ্ছা। গণতন্ত্রের সময় সে বলে দিয়েছে যে গণতন্ত্র বলতে আপনি কি বুঝতেছেন, গণতন্ত্রকে লিবারেল ডেমোক্রেসি অর্থ দিতে হবে, নিজের মতো করে বুঝলে হবে না। সো এইভাবে আরেকটা এক্সাম্পল, যেটা আমাদের দেশের জন্য হয়তো এখন রেলেভেন্ট, বা আমাদের ইসলামিস্টদের মধ্যে হয়তো এখন রেলেভেন্ট, যে জি। কোনো ব্যক্তি চাইলে মুরতাদ হইতে পারে, সে রিদ্দা করতে পারে, সে ইসলাম ত্যাগ করতে পারে। এই অধিকার কি আপনি স্বীকার করেন কিনা? কারণ আপনি যদি লিবারেল ফ্রেমওয়ার্ক মেনে নেন তাহলে আপনি এটা স্বীকার করতে হবে, এটা মানুষের ধর্মীয় স্বাধীনতা।
কেউ চাইলে ইসলাম গ্রহণ করবে, কেউ চাইলে ইসলাম ত্যাগ করবে। সো কারণ মুরতাদ হওয়ার স্বাধীনতা আছে, এটাকে আপনি মানেন কিনা। যদি মানেন তাহলে ওকে, আপনি মডারেট, না মানলে হবে না। হুদুদ, রাষ্ট্রে কি হুদুদ কায়েম হবে কিনা, আহ রাষ্ট্রে হুদুদ কায়েমের দরকার আছে কিনা, ইসলামের দণ্ডবিধান বেসিক্যালি রজম বা এরকম কোনো কিছু। আম, তারপরে সেকুলার আইন, সংবিধান, এগুলো তো বললাম। তো এখানে একটা জিনিস একটু বোঝা দরকার, সেটা হলো র্যান্ড এখান থেকে কি বলতেছে এই বিষয়গুলো নিয়ে, এটা আমার একটু ভালোভাবে বুঝতে হবে। কারণ আপনি দেখবেন যে উপরের অনেকগুলো জিনিস আমরা মুসলিমরা ইন জেনারেল বাধ্য হয়ে মেনে নিছি। মেনে নিছি বলতে এটা আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে। আমরা এখন যে সেকুলার রাষ্ট্রে থাকি, আমরা বলতে পুরো পৃথিবীর মুসলিমরা যেসব রাষ্ট্রে থাকে সেখানে এগুলা চাপায় দেওয়া হয়েছে এবং আমরা নিরুপায়, আমরা হয়তো এটা বদলাতে পারতেছি না। তো আমরা একরকম বাধ্য হয়ে এগুলা মেনে নিছি এক অর্থে। এখন প্রশ্ন হলো, এই কারণে আমরা কি মডারেট কিনা, মানে আমেরিকার দৃষ্টিতে বা র্যান্ডের দৃষ্টিতে এটার মাধ্যমে আমরা কি মডারেট হতে পারলাম কিনা? উত্তর হলো যে না, এটার মাধ্যমে আপনি মডারেট হতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ র্যান্ড যেই মুসলিমকে মডারেট বলতেছে, সে শুধু এগুলো মানে না, সে মনে করে এগুলো ইসলাম সম্মত। দিস ইজ এ ভেরি ক্রুশাল ডিফারেন্স। সে মনে করে যে এই অবস্থানগুলোর সাথে ইসলামের কোনো সংঘর্ষ নেই। সো আমি জানি যে বাংলাদেশে মুরতাদের শাস্তি নাই, আপনি জানেন যে বাংলাদেশে শরিয়ার শাসন নেই, এবং আমরা জানি যে এটা আমরা বদলাতে পারতেছি না এই মুহূর্তে। সেটা ঠিক আছে, কিন্তু আমি আর আপনি এটা সঠিক মনে করি না। আমরা মনে করি না যে এটা ইসলাম, আমরা 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 বিশ্বাস করি যে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। কিন্তু যে মডারেট, সে বলবে যে না, কেউ ইচ্ছা করলে ধর্ম বদলাতে পারবে, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, এটা আসলে সঠিক না, এটা একটা ভুল ব্যাখ্যা। আহ, এটা আসলে আহ, আমরা ভুল বুঝতেছি। সো তারপর ধরেন কাদিয়ানির ইস্যুটা, কাদিয়ানিদের ইস্যুটা, কাদিয়ানিদের কাফের ঘোষণা করা বা তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না, এরকম দাবি করা উচিত না। এটা ইসলামের শিক্ষা না। আমরা তাদের মেনে নেওয়া উচিত। আমরা তাদের মুসলিম মনে করব, বা মুসলিম যদি মনে নাও করি আমরা তাদের মেনে নিব, তাদের বিরোধিতা করবো না। এটা ইসলামের শিক্ষা। মডারেটর এরকম বলবে। হুদুদ বাস্তবায়ন করা, না, হুদুদের আসলে, এটা আসলে ইসলামের দাবি না। হুদুদ গুলো আসলে বাস্তবে প্রয়োগের জন্য ছিল না, এগুলা এক ধরনের স্কেয়ার ট্যাকটিক, ভয় দেখানোর জন্য ছিল, এবং এগুলো আসলে ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল। এখন এগুলা বাস্তবায়ন করতে গেলে আসলে করা যাবে না, করার দরকারও নাই। কারণ আধুনিক যে বিচার ব্যবস্থা আছে সেটা দিয়ে শরিয়ার মাকাসিদ পূরণ হয়ে যাচ্ছে। সো হুদুদ দরকার নেই, বা হুদুদের কথা আমরা নতুন করে চিন্তা করতে হবে, নতুন করে ব্যাখ্যা করতে হবে, এটসেট্রা। সো আপনার এবং একজন মডারেটরের মধ্যে পার্থক্য হলো যে আপনি এটা বাধ্য হয়ে মানতেছেন, কিন্তু আপনি মনে করতেছেন এগুলো ভুল। কিন্তু যে মডারেট, সেটা শুধু মানে না, সেটা ইসলামী ভাবে বৈধ প্রমাণ করার চেষ্টা করে। সো এইটা হলো মডারেট মুসলিমের বৈশিষ্ট্য। এবং অবভিয়াসলি এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে সবগুলো আছে, সে মুসলিমই না, সে কাফের, সে মুরতাদ। কিন্তু র্যান্ডের কাছে সে হলো মডারেট মুসলিম। সো এখান থেকে এটাও বোঝা যায় যে র্যান্ডের যে ক্লাসিফিকেশন আছে, এটা আসলে তেমন সিরিয়াসলি নেওয়ার মতো কিছু না, কারণ তারা ক্লিয়ার কুফরকে এরা ইসলাম বলতেছে। সো ইন শর্ট, এটা হলো র্যান্ডের মডারেট মুসলিম, সরি, মডারেট ইসলাম এজেন্ডা বাস্তবায়নের জন্য র্যান্ডের পলিসি সাজেশন, এবং তাদের কথা অনুযায়ী মডারেট মুসলিমদের বৈশিষ্ট্য। এখানে একটা উল্লেখযোগ্য পয়েন্ট হলো 2003-এ যখন ইনিশিয়ালি তারা রিসার্চ পেপার তৈরি করছিল, তখন তারা বলছিল যে তাদের প্রধান, মানে ইউএস এর প্রধান পার্টনার হওয়া উচিত মডার্নিস্টরা। কিন্তু 2007-এ এসে তারা বলছে যে না, মডার্নিস্টদের সাথে যারা মডারেট ট্র্যাডিশনালিস্ট এবং মডারেট সুফি, তাদেরকেও কাজে লাগানো উচিত। কারণ মডার্নিস্টদের আসলে তেমন একটা গ্রহণযোগ্যতা নাই মুসলিম বিশ্বে বা মুসলিমদের মধ্যে। তো এই জন্য ট্র্যাডিশনাল ওলেমাদের মধ্যে যারা একটা মডারেট, যারা এই ধরনের বিষয়গুলো মেনে নিবে কিছুটা, তাদেরকে কাজে লাগাতে হবে। সো ইন শর্ট, এটা হলো মডারেট ইসলামের সাথে র্যান্ডের রিসার্চের সম্পর্ক। ওকে, ওকে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসতেছে, আপনি হয়তো এটারও অ্যান্সার করলে ভালো হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে র্যান্ডের এটা যদি আপনার মানে এটা তারা তো সিক্রেট রাখতে পারতো, মডারেট ইসলামের এই ব্যাপারটা, তারা এটাকে পাবলিক করলো কেন? এই কোশ্চেনটার অ্যান্সারটা আসলে নিতে চাই, কারণ হচ্ছে খুব ইন্টারেস্টিং। হয়তো পরে দিতে চাইলেও আপনি পরে দিতে পারেন। আমার একটা কোয়েশ্চেন ছিল যে বাংলাদেশে, হ্যাঁ, জি,
বাংলাদেশে র্যান্ডের মানে এরকম কি কোনো ব্যাপার আছে কিনা, মানে বাংলাদেশে কি কোনো প্রজেক্ট আছে কিনা আপনাদের জানা মতে, বা আচ্ছা, জি জি ভাই, আমি আসলে আপনার কোয়েশ্চেনটা অ্যান্সার দিচ্ছি, ওই কোয়েশ্চেনটা অ্যান্সার ইনশাল্লাহ দিচ্ছি। বাট তার আগে আমি আরেকটা জিনিস বলে নিই, সেটা হলো শিওর। বেসিক্যালি এই কথাগুলো যখন বলা হয় তখন দুইটা বিষয় আসে, যে মানে বেসিক্যালি এটার ভ্যালিডিটি কোয়েশ্চেন করা হয়, যে এটা কথাগুলো সত্যটা প্রমাণ কি, বা ইভেন এরকম বলা হয় যে ধরো এটা একটা রিপোর্ট জাস্ট, ওকে ফাইন, তারা রিপোর্ট করছে, কিন্তু এই রিপোর্ট যে গৃহীত হয়েছে এটার প্রমাণ কি। তো আমি এখানে একটু শর্ট করে বলি, তারপর আমি বাংলাদেশের বিষয়টা বলতেছি ইনশাআল্লাহ। ওকে তো ওকে। ল্যান্ডের রিপোর্ট যে গৃহীত হয়েছে বা টু সাম এক্সটেন্ট এটা আমেরিকা বাস্তবায়ন করতেছে, এটা বেশ অনেকগুলো প্রমাণ আছে। প্রথম প্রমাণ হলো র্যান্ডের ব্যাকগ্রাউন্ড, রাইট? সো র্যান্ডের ব্যাকগ্রাউন্ড থেকে আপনার একটু ক্লিয়ার হওয়ার কথা যে তারা খুব স্পেসিফিক ধরনের কাজ করে এবং তারা ইউএস গভর্নমেন্টের খুব কাছাকাছি থেকে কাজ করে। দ্বিতীয় উদাহরণ হলো যে র্যান্ডের একটা রিপোর্ট ওয়াজ ডিরেক্টলি ফান্ডেড বাই দ্য এয়ারফোর্স, এবং এয়ারফোর্সের নির্দেশেই তারা সেই প্রতিবেদন তৈরি করছে সরকারের বা ইউএস মিলিটারির সহায়তা নিয়ে। আচ্ছা, তৃতীয় এক্সাম্পল হলো বিভিন্ন ইউএস এর সাংবাদিকদের বিভিন্ন ইনভেস্টিগেটিভ রিপোর্টে বা অর্থাৎ অনুসন্ধানী রিপোর্টে এবং বিভিন্ন হুইসেল ব্লোয়ারদের মাধ্যমে এই বিষয়গুলো আমেরিকান মিডিয়াতে উঠে আসছে। সো ফর এক্সাম্পল এরকম একটা রিপোর্ট হলো 2005-এ ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট ম্যাগাজিনে একটা আর্টিকেল পাবলিশ হয়েছিল, যেটার নাম হলো হার্টস মাইন্ডস অ্যান্ড ডলার্স। এটা লিখছিল ডেভিড ক্যাপলান। সো যারা সম্ভব আমি সবাইকে হাইলি রেকমেন্ড করবো এই আর্টিকেলটা পড়ার জন্য। এবং এই আর্টিকেলটা 4 মাসের ইনভেস্টিগেশনের পরে তৈরি করা হয়েছিল, 100-এর বেশি ইন্টারভিউ পর তৈরি করা, এবং আম, বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সির মধ্য থেকে যারা হুইসেল ব্লোয়ার বা লিকার, তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে এবং তাদের দেওয়া বিভিন্ন ইন্টারনাল মেমো স্টাডি করে তারপরে রিপোর্টটা তৈরি করা হয়েছিল। এবং সেই রিপোর্টে এই বিষয়গুলা এক্স্যাক্টলি ভাবেই উঠে আসছে যে আমেরিকা 2001-এর পরে বেশ অনেকদিন ধরে চেষ্টা করতেছিল আহ, ইসলামকে বদলায় দেওয়ার বেসিক্যালি, এবং এখন তারা একটা বিশাল পলিটিক্যাল ওয়ারফেয়ার ক্যাম্পেইন শুরু করছে। অর্থাৎ তারা বিশ্বজুড়ে আহ, ইসলামের ব্যাখ্যা বদলায় দেওয়ার জন্য বা আমেরিকার পছন্দের একটা ব্যাখ্যা প্রচারের জন্য একটা বিশাল পলিটিক্যাল ওয়ারফেয়ার ক্যাম্পেইন শুরু করছে, যেটা সমান সমান কোনো কিছু কোল্ড ওয়ারের পর আর হয় নাই। এবং এই জন্য আমেরিকা তিনটা স্পেসিফিক্যালি তাদের গভর্নমেন্টের তিনটা অংশকে ইউজ করতেছে, নট নেসেসারি গভর্নমেন্টের বা তিনটা প্রতিষ্ঠানকে ইউজ করছে। একটা হলো স্টেট ডিপার্টমেন্ট, একটা হলো সিআইএ, আর একটা হলো ইউএসএইড, রাইট? ইউএসএইড নিশ্চয়ই অনেকে চেনেন, বাংলাদেশে অনেক কাজ টাজ করে, সব জায়গাতেই করে। সো এই রিপোর্টে এরকম অনেক ইনফরমেশন উঠে আসছে, এবং আমেরিকা এটার জন্য 2 হাতে টাকা খরচ করতেছে, মিলিয়ন্স অফ ডলার্স খরচ করতেছে। বিভিন্ন দেশে তারা থিঙ্ক ট্যাঙ্ক, মিডিয়া এবং এনজিওর পেছনে টাকা খরচ করতেছে, যার উদ্দেশ্য হলো ইসলামকে বদলায় দেওয়া, আম, গণতান্ত্রিক মূল্যবোধ, নারী অধিকার, সম্প্রীতি, এসব মূল্যবোধ প্রমোট করা। জি কমপক্ষে করছে মুসলিম স্কুল, মুসলিম থিঙ্ক ট্যাঙ্ক, কর্মশালা, পাঠচক্র ইত্যাদির জন্য টাকা দিচ্ছে। মূল উদ্দেশ্য হলো মডার্ন ইসলামের প্রচার করা। সো এই বিষয়গুলা আপনি দেখবেন যে তাদের মিডিয়াতে উঠে আসছে, এবং যে কেউ ইউ ক্যান চেক দিস, জাস্ট খুঁজে দেখতে পারেন, এগুলো সবই ভেরি ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করা যায়। আমি তিনটা প্রমাণ বললাম, রাইট? চতুর্থ প্রমাণ জি হলো উইকিলিক্স। আপনি উইকিলিক্স এর ডকুমেন্টে দেখবেন, বিভিন্ন ডকুমেন্টে আসছে যে বিভিন্ন দেশে আমেরিকান কনসুলেট থেকে মেইলে বলা হচ্ছে যে তারা আহ, একদিকে কোট আনকোট মডারেটদের সাপোর্ট করতেছে, এবং অন্যদিকে যারা তাদের কাছে র্যাডিক্যাল তাদের উপর নজরদারি করতেছে। সো ফর এক্সাম্পল আমি বেশিক্ষণ খুঁজতে পারি নাই, বাট আমি নিজে দেখলাম যে ব্রাজিল, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইটালি, মালয়েশিয়া, সব বিভিন্ন দেশের কথা এখানে আসছে, যে এসব দেশে সরাসরি আমেরিকান কনসুলেট থেকে আহ, তারা বিভিন্ন মিটিং অ্যারেঞ্জ করতেছে, নেটওয়ার্কিং করাচ্ছে, অথবা নজরদারি করতেছে, অথবা ট্রেনিং করার জন্য বিভিন্ন যে নেটওয়ার্কিং মিটিং হচ্ছে সেখান থেকে মানুষ সিলেক্ট করা হচ্ছে ট্রেনিং এর জন্য। সো এটা হলো আরেকটা এক্সাম্পল। আপনারা উইকিলিক্স, মডারেট মুসলিম বা মডারেট ইসলাম বিবাদী খোঁজাখুঁজি করে একটু সময় দিতে হবে, তাহলে ইনশাল্লাহ এরকম অনেক কিছু পাবেন। জি আম, এবং সবচেয়ে লাস্ট যে প্রমাণটা হলো সেটা হলো বাস্তবতা। আপনি আপনার চারপাশে তাকায় দেখেন,
কি অবস্থা এখন। র্যান্ডেল লিস্টে যেসব বৈশিষ্ট্যের কথা আসছে সেগুলো কিন্তু কোনোভাবে মেইন স্ট্রিম ইসলামের অংশ না, কখনো ছিল না। ইভেন গণতন্ত্রের ব্যাপারটা যেটা, গণতন্ত্র যারা একসেপ্ট করে নিছে তারাও কিন্তু অনেক শর্ত দিয়ে মানছিল এটা, যে এটা আমরা বাধ্য হয়ে করতেছি, এটা অপারগতার কারণে করতেছি, এটা আমরা একটা অনেক শর্ত দিয়ে মানতেছি, আমরা গণতন্ত্রের একটা নির্দিষ্ট অর্থে নিচ্ছি, এভাবে বলে তারা মানছে। কিন্তু আজকে আপনি দেখবেন যে র্যান্ডের বলা প্রত্যেকটা পজিশনকে ডিফেন্ড করে কোনো না কোনো আলেম বা দায়ীর আপনি কথা পাবেন যাদেরকে ট্র্যাডিশনাল বা অর্থোডক্স মনে করা হয়। আচ্ছা। আপনি র্যান্ডের রিপোর্টে যে অবস্থানগুলো বলা হয়েছে বা মডারেট মুসলিমদের যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে, এগুলো কিছুদিন আগেও, 15 বছর আগেও আমাদের কাছে গোমরাহী ছিল, সবার কাছে। ইন জেনারেল মুসলিমস ওয়্যার মোর অর লেস এগ্রিড যে এটা গোমরাহী। কিন্তু এখন আপনি দেখবেন যে এমন আলেম বা দায়ী যাদেরকে ট্র্যাডিশনাল আলেম মনে করা হয়, তারা এগুলোর জাস্টিফিকেশন দিচ্ছে। এবং ট্র্যাডিশনাল কথাটা আমি খুব লুজলি ইউজ করতেছি, বিকজ ট্র্যাডিশনাল কথাটার অন্য অনেক অর্থ হয় যেটা হয়তো এখানে প্রযোজ্য না। বাট ইন জেনারেল যাদেরকে মনে করা হয় যে তারা অর্থোডক্স আলেম, তাদের মধ্যে অনেকেই আহ, এগুলো ডিফেন্ড করছে, বিশেষ করে পশ্চিমের এমন অনেক দায়ী আছে যারা, আপনি গত 15 বছর আগের কথা বা 10 বছর আগের কথা আর আজকের কথার মধ্যে মানে কোনো মিল পাবেন না, আকাশ পাতাল ফারাক। আম, এমন অনেক অবস্থানকে ইজতিহাদ বলে চালায় দেওয়া হচ্ছে, যেটা হলো একদম মডার্নিস্টের অবস্থান, একেবারে কাট্টা মডার্নিস্টের অবস্থান। সেটাকে এখন সাপোজিটলি যারা ট্রেডিশনাল তারা জাস্টিফাই করতেছে। এবং বাংলাদেশেও আপনি দেখেন যে বাংলাদেশে আম, জামাত জি ইসলামের যে রিফর্ম উইংটা আছে, মানে যেটা বের হয়ে গেছে, জন আকাঙ্ক্ষা বাংলাদেশ বা এবি পার্টি বা যেরকম, জি, আপনি নতুন এদের করে যেটা। অবস্থান, জি জি এক্স্যাক্টলি, এদের অবস্থান, এদের রেটরিক, এদের ঘরানার যারা আছে তাদের লেখা, তাদের সাইট দেখেন, অলমোস্ট 100% মিল পাবেন আপনি র্যান্ডের চেকলিস্টের সাথে। মুরতাদের শাস্তি, হুদুদ, কাদিয়ানি, আপনি ধরে ধরে মিলাবেন এবং দেখবেন কল্যাণ রাষ্ট্র, সেকুলার ফ্রেমওয়ার্ক, এভরিথিং আপনি দেখবেন যে অলমোস্ট কমপ্লিট মিলে যায়। সো ওকে। এবং এটা জাস্ট আমি একটা দলের কথা বলতেছি, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে, দেয়ার আর আদার পিপল অ্যাজ ওয়েল। এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় সবচেয়ে বিপজ্জনক যে বিষয়টা, সেটা হলো জেনারেল লাইনের লোকজনের কথা আমি কিছু বললামই না, এটা আসলে মানে যারা সেকুলার হুম লাইন থেকে আসি আমরা, তাদের হুম। উপর এগুলোর প্রভাব আসলে খুবই বেশি, এবং আমরা আসি আসলে ওরকম একটা চিন্তা ভাবনা নিয়ে। সো ট্রু। তাদের কথা আমি আলাদা করে কিছু বললামই না। এবং যে সেকুলার লাইন থেকে যারা আসে তারা মূলত ওয়েস্টার্ন দায়ী বা সোলারদের কথাই শোনে, সো এগুলো আরো বাড়ে তখন। কিন্তু আপনি এখন যেটা হচ্ছে যে স্লোলি বাট শিওরলি আলিয়া এবং কওমি মাদ্রাসা থেকে এমন অনেকে উঠে আসতেছে বা এমন অনেকে তৈরি হচ্ছে যারা এই ধরনের চিন্তা দ্বারা প্রভাবিত, এবং যারা মডারেট অবস্থানগুলা বুঝে না বুঝে গ্রহণ করতেছে এবং এগুলোর জি। ইসলামী জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করতেছে। সো আচ্ছা, আমি একটা কথা একটু বলতে চাই, আপনাকে একটু ইন্টারফেয়ার করতেছি আর কি মাঝখানে। জি জি, যদি কিছু মনে করেন, সেটা হচ্ছে যে এই যে একটা নাম বললেন একটা দলের বা এটা কি আপনার কি মনে হয় যে ইন্টেনশনালি করতেছে, না ওটার প্রভাবে তারা প্রভাবিত হয়ে করতেছে, মানে জাস্ট যারাই করতেছে আচ্ছা, বা কমন মাদ্রাসায়? আম, জি। আম, আমি আমি এটা মানে শিওর না আসলে। ওকে এবং আমার ওকে মতে এটা আসলে ইম্পর্টেন্ট না যে তারা কি ওকে। এটা জেনে বুঝে করতেছে নাকি তারা না বুঝে করতেছে, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে একটা মানুষ বা একটা দল বা কেউ, সে দালাল না এটা আসলে আমার মাথা ব্যথা না, সে যা ইচ্ছা করুক এটা তার ব্যাপার। আমার বিষয়টা হলো যে সে যেভাবেই করুক, ক্ষতিটা মুসলিমদের হচ্ছে। ট্রু তারা ট্রু। ইসলামের একটা ভুল ব্যাখ্যা উঠায় দিচ্ছে এবং তারা আমেরিকার এজেন্ট, একটা বুঝে না বুঝে যেটাই হোক তারা এটা অ্যাডভান্স করতেছে। সমস্যাটা এই জায়গায়, সে রাইট। এটা এমন হইতেই পারে যে তারা না বুঝে করতেছে, অথবা এমন হইতে পারে যেটা মিক্স, কেউ বুঝে করতেছে কেউ না বুঝে করতেছে। সো এটা একটা আম, আম, আমার পার্সোনাল ওপিনিয়ন হলো এটা তেমন একটা রেলেভেন্ট না, তারা বুঝে ওকে। করতেছে কি না বুঝে করতেছে। জি। মূল বিষয় হলো যে জিনিসটা হচ্ছে, এবং আমাদের যেটা বোঝা দরকার সেটা হলো ব্যক্তির উপর ফোকাস করা আমাদের আসলে দরকার নেই, বা কোনো দলের উপর ফোকাস করা আমার দরকার নেই। এবং আমি ট্রু। এখানে তাদের কথা বললাম এটা শুধুমাত্র এক্সাম্পল দেওয়ার জন্য, আমার হুম পার্সোনাল হুম কোনো হুম, ইস্যুস এখানে নাই, সেটাই। বোঝার জন্য। এবং আমাদের ইন্ডিভিজুয়াল বা কোনো দলের উপর ফোকাস করার দরকার নেই, কিন্তু আমাদের বিষয়টা বোঝা দরকার। সো কারণ দল বদলায়, মানুষ বদলায়, একজন গেলে আরেকজন আসে। সো আপনি জি। যদি মানুষ চিনেন তাহলে সমস্যা, আপনার হক আর বাতিলকে চিনতে হবে। ট্রু। আপনি হক আর বাতিল দিয়ে তারপর মানুষ চিনবেন, উল্টাটা না। সো
এই জন্য তারা আসলে বুঝে করে না বুঝে করে এটা পার্টিকুলারলি আমার কাছে অতটা দরকারি বা ঠিক গুরুত্বপূর্ণ আছে, না। আমি অ্যান্সারটা পেয়েছি। জি, প্লিজ জি। আপনি আচ্ছা, তথ্য এখন বলুন। আপনার আপনার কোয়েশ্চেন যেটা ছিল, আপনার কোয়েশ্চেন ছিল যে বাংলাদেশে এটার কি কাজকর্ম আছে। আচ্ছা, জি, এটা জি, জি। বেশ ট্রিকি একটা ইস্যু। যে হ্যাঁ, বাংলাদেশের কাজের মধ্যে আপনারা দেখেন যে বাংলাদেশে যে ১ লক্ষ মুফতির ফতোয়া আছে, রাইট? বাংলাদেশের একজন অত্যন্ত প্রভাবশালী কিন্তু বিতর্কিত, জি। অথবা বিতর্কিত কিন্তু অত্যন্ত প্রভাবশালী একজন আলেম, ফরিদউদ্দিন মাসুদ। ওনার উদ্যোগে যে ১ লক্ষ মুফতির ফতোয়া নেওয়া হয়েছে, সেই ফতোয়াটা কোথায় কোথায় গেছে আপনি একটু চিন্তা করেন। অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাডমিশন, তাদের বক্তব্য অনুযায়ী এটা ভ্যাটিকানের কাছে এটার খবর গেছে, জাতিসংঘের কাছে এটা পৌঁছানো হচ্ছে, এটসেট্রা এটসেট্রা। এখন আপনি ওকে বলেন যে এটা কিভাবে গেল? বাংলাদেশের কওমি মাদ্রাসার লোকজন লবিং করে এটা জাতিসংঘে নিয়ে গেছে? এটা কি আপনার মনে হয়? কারো না, কাছে কি এটা মনে হয়? এটা কিভাবে সেটাই। গেছে? অবভিয়াসলি এটার পেছনে একটা বাইরের সাপোর্ট ছিল, তাই না? রাইট, ডেফিনিটলি। রাইট, সো শিওর। হুম, দিস ইজ ওয়ান এক্সাম্পল অফ ইট। এর বাইরে বাংলাদেশে বিভিন্ন ফাউন্ডেশন কাজ করতেছে, যেটার এদের অনেকের কথা মিডিয়াতে আসছে বা এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, যারা একেবারে ওপেনলি তাদের সাইটে বলতেছে যে আমরা সংস্কার চাই। সো মডারেট ইসলামের এটা একটা মাথায় রাখেন সবাই, যে মডারেট ইসলাম আলটিমেটলি তারা যেভাবে কথাটা বলবে এটা হলো তারা সংস্কার চায়। তারা কখনো বলবে না যে আমরা ইসলামকে বদলায় দিতে চাই বা আমরা পশ্চিমের ছাত্র ইসলামকে আহ খাপ খাওয়াতে চাই। কথাটা এভাবে কেউ বলবে না, সে সুন্দর করে বলবে। সে বলবে যে আমি ইসলামের সংস্কার চাই। সো আপনি দেখেন যে এরকম অনেক এনজিও আছে যারা ওপেনলি তাদের সাইটে বলছে যে তারা কওমি মাদ্রাসার স্টুডেন্টদের চিন্তার এবং সেখানে দর্শনের সংস্কার চায়। যারা ওপেনলি বিভিন্ন জায়গায় গিয়ে বলতেছে যে আমরা চাই যে কওমি মাদ্রাসার ছাত্ররা যেন সেকুলার আইনকে গ্রহণ করে নেয়, ইসলামী শরিয়ায় লাগবে, এই অবস্থান থেকে তারা যেন সরে আসে। তারা বলতেছে আমরা তাদেরকে আমরা সংস্কার করতে চাই যাতে করে তারা এরকম মনে করে যে মানে ইসলামই শ্রেষ্ঠ ধর্ম, এটা মনে করার দরকার নেই। হ্যাঁ, ইসলাম আমার ধর্ম, আমি এটাকে ভালো মনে করি, অন্য ধর্ম ভালো আছে, ওরাও ঠিক আছে, এরকম একটা অবস্থায় যেন যাওয়া যায়। এবং এটা জাস্ট একটা না, এরকম একাধিক ফাউন্ডেশন আছে যারা আপনারা দেখবেন মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আহ, যারা চোখ কান খোলা রাখেন, তারা নিউজও দেখবেন দিয়ে যায় ব্র্যান্ডের যে তারা হয়তো তাদের সাইটে বলছে বা তারা অন্য কোথাও বলছে যে দে হ্যাভ ওয়ার্ক উইথ দ্য ইউনাইটেড স্টেটস। নট জাস্ট দ্যাট, আপনি অনেক অনুষ্ঠানে দেখবেন ডিরেক্টলি বড় বড় করে বলা আছে যে অমুক দেশের সাথে একসাথে করা, অমুক দূতাবাসের সাথে একসাথে আয়োজন করা। তো এটা একদম ক্লিয়ার বিষয়টা, অ্যাকচুয়ালি এখানে কোনো লুকোছাপা আসলে ভাবে নাইও। সো এটা হলো আরেকটা এক্সাম্পল যে বাংলাদেশে এই ধরনের কিছু হচ্ছে কি হচ্ছে না। এর বাইরে আপনি দেখেন যে কিছুদিন আগে, নট কিছুদিন আগে, গত বছর এক্স্যাক্টলি, আম, যে বাংলাদেশের সব পত্রিকার ফার্স্ট পাতায় একটা এই আসলো, বিজ্ঞাপন আসলো, সম্প্রীতি বাংলাদেশ। আপনি দেখেন সেখানে কোন কোন জিনিস থেকে তারা র্যাডিক্যালিজম বলতেছে, ইসলামী জি, শাসন ব্যবস্থা চাওয়া, শরিয়া আইন প্রতিষ্ঠা করার ইচ্ছা থাকা বা এটা দরকার মনে করা, পৃথিবীতে মুসলিম নির্যাতন নিয়ে উদ্বিগ্ন হওয়া, তাওহীদ শিরক নিয়ে কথা বলা, তাগুত নিয়ে কথা বলা। সো সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন আচার বিশ্বাসকে ইসলামের দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা, মূল্যায়ন করা, এগুলো হলো উগ্রবাদের সাইন। এটা বাংলাদেশের একটা সাপোজিটলি 90% মুসলিম দেশের জাতীয় পত্রিকায় একসাথে বের হয়েছে। হাউ ইজ দ্যাট পসিবল? এবং কিভাবে এই জিনিসপত্রগুলো সবই আমেরিকানরা যে ক্রাইটেরিয়া দিছে বা তৈরি করছে তার সাথে মিলে যাচ্ছে। সো এরকম অনেক কিছু বাংলাদেশে আছে যেটা হয়তো আপনি জি। দেখতেছেন, যেটা কিছু হয়তো আমরা দেখছি, কিছু হয়তো আমরা দেখতেছি না। সো এইটা আরেকটা আম, বাংলাদেশের অ্যাসপেক্ট, এবং এখানে আসলে বাংলাদেশের ধরনের কারণে আমরা এটা বিস্তারিত জানতে পারবো না। কারণ ধরেন আমেরিকা বা অন্যান্য দেশে মিডিয়া মোটামুটি ফ্রি, যে ওখানে মিডিয়ার যে কন্ট্রোল থাকে সেটাও অনেক মানে রেস্ট্রিক্টেড, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যাপারটা এরকম না। তো বাংলাদেশে এইসব জিনিস মিডিয়ার মাধ্যমে আপনি জানবেন সেই সুযোগটা নাই। আর মিডিয়ার বাইরে সাধারণভাবে আমাদের মুসলিমদের এটা জানার কোনো উপায় নেই, পাবলিকলি অ্যাভেলেবল আচ্ছা, ইনফরমেশনের বাইরে আমাদের তেমন জানার সুযোগ নেই। সুযোগ নেই। সো হুম,
এই কারণে আমরা তো ডিটেল গুলো কখনোই জানবো না। বাট ইফ ইউ লুক এট দ্য ট্রেন্ডস, কি কি হচ্ছে, কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, এবং মিডিয়াতে যা যা আসতেছে, আপনি যদি জাস্ট সেগুলো ফলো করেন, পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন দেখেন, তাহলে আপনি দেখবেন যে হ্যাঁ, এখানে আহ, এই জিনিসটা প্রমোশন হচ্ছে, এবং ডেফিনেটলি এখানে অনেক মানুষ এগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে। জি। সো এটা হলো ওই কোয়েশ্চেনটার উত্তর। আর যে কোয়েশ্চেনটা অনেকবার আসে যে যদি এটা একটা কনস্পিরেসি হয়, তাহলে এটা পেপারটা পাবলিক কেন, তারা এটা পাবলিকলি কথা বলতেছে, রাইট? জি। এটার উত্তর হলো যে প্রথমত, পাবলিকলি কি ইনফরমেশন আছে একটু দেখেন আপনি। পাবলিকলি কিছু জেনারেল ইনফরমেশন আছে, যে আমরা এইটা হ্যাঁ। চাই, এইটার জন্য এই ধরনের লোককে আমরা ইউজ করতে পারি, হুম কিন্তু হুম। কোনো স্পেসিফিক দেওয়া নাই, কে কখন কাকে কিভাবে, এই প্রশ্নগুলোর উত্তর নাই। কে ওকে। কখন কাকে কিভাবে টাকা দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, মিডিয়া সাপোর্ট দিচ্ছে, লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, এটার কোনো কথা আপনি পাবেন না কিন্তু। সো জি। এগুলো হলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ইনফরমেশন। আপনি যদি এগুলো মানে কেউ যদি জানতে চায়, তার অ্যাকচুয়ালি এই ইনফরমেশন জানা দরকার, কিন্তু এই স্পেসিফিক গুলো আপনি পাবেন না। এগুলো ক্লাসিফাইড ইনফরমেশন, আপনি জেনারেল ইনফরমেশনটা পাচ্ছেন। সো জেনারেল ইনফরমেশনটা কেন পাচ্ছেন, এটার একটা কারণ হলো, আপনি বিষয়টা ইউএস এর দৃষ্টিকোণ থেকে দেখেন, যে ইউএসএ তে এটা একটা পলিসি ডিবেট ছিল একসময়। ইভেন এখনো এটা তাদের একটা পলিসি ডিবেট, বিকজ তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কিছু কিছু অংশ আছে, দুই দিকেই, ডেমোক্রেট এবং রিপাবলিকদের মধ্যে, যারা মনে করে যে কোনোভাবেই মুসলিমদের সাথে আহ কোনো ধরনের এঙ্গেজমেন্টে যাওয়া যাবে না, মডারেট মুসলিমের মধ্যেও যাওয়া যাবে না। তারা মনে করে যে মডারেট মুসলিমরা হলো আহ ছুপা জিহাদি। আপনি এরকম আচ্ছা। অনেক লেখা পাবেন এদের, এরা মনে করে যে মডারেট মুসলিম হলো ছুপা জিহাদি। আজীব টাইপের কথাবার্তা। আমি আপনাদের একটা ধরেন 2016 এর ইউএস জি। ইলেকশনের সময় একটা কনস্পিরেসি থিওরি ছিল। সেটা কি, যে ইখওয়ানুল মুসলিমিন ডেমোক্রেটিক পার্টিকে নিয়ন্ত্রণ করতেছে। কেন? হুম। এটা এটা আচ্ছা। প্রমাণ কি? আচ্ছা। এটা প্রমাণ হলো যে হ্যাঁ। হিলারি ক্লিনটনের যে পার্সোনাল এইড, হুম তার নাম হলো হুমা আবেদিন। সে হলো নামে মুসলিম, এবং হুম। তার ফ্যামিলির কেউ হয়তো বা কোনো এক সময় ইখওয়ানুল মুসলিমের সাথে যুক্ত ছিল। আচ্ছা। এইটাকে বেস করে তারা বলতেছে যে আহ, এই যে ছুপা জিহাদিরা পার্টি ডেমোক্রেটিক কি পার্টিকে করছে? নিয়ন্ত্রণ করতেছে। সো এরকম মানুষও তাদের মধ্যে আছে। সো এটা একটা পলিসি ডিবেট ছিল, যে জিনিস নিয়ে তাদের আলোচনা করার দরকার ছিল। সো বেসিক ব্রড জেনারেল আলোচনাটা সামনে আসছে, কিন্তু স্পেসিফিক আসে নাই। এবং এই ধরনের ইনফরমেশন কোল্ড ওয়ারের সময়ও বাইরে, মানে কোল্ড ওয়ারের সময় পাবলিক ছিল। সবাই জানতো যে আমেরিকা চেষ্টা করতেছে তাদের কিছু হুম। লোকজনকে দিয়ে কমিউনিজমের আদর্শের বিরুদ্ধে জনমত তৈরি করার একটা মিডিয়া প্রোপাগান্ডা হচ্ছে, এবং কিছু মানুষ আমেরিকার এজেন্ট হয়ে কাজ করতেছে, রাইট? সবাই এটা জানতো, এবং হুম ভাইস ভার্সা। হুম। এবং আমেরিকানরা জানতো যে কমিউনিস্টের কিছু এজেন্ট আমাদের মধ্যে আছে। কমিউনিস্টরা মিডিয়ার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, বা অন্যান্য অনেক কিছুর মাধ্যমে মানুষের জনমত ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে। কিন্তু এই ইনফরমেশনটা দিয়ে কারোর কোনো লাভ নেই। আমেরিকা যদি এটা জানে, আমি তাকে গিয়ে বললাম যে হ্যাঁ ভাই, এরকম তো কাজ হইতেছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি কি করবো এখন? আমি তো তাকে থামাইতে পারতেছি না। আমার জানতে হবে স্পেসিফিক ইনফরমেশন, কে করতেছে, কিভাবে করতেছে। শুধুমাত্র রাইট। জেনারেল ইনফরমেশনটা জানা, ইট ডাজন্ট হেল্প মি। এবং ইয়েস। একদম অনেস্ট রিয়ালিটি হলো যে এই জেনারেল ইনফরমেশন গুলা মুসলিমরা জানলো কি জানলো না, সেটা নিয়ে আমেরিকানরা তেমন চিন্তিত না। আমি একটা এক্সাম্পল দিই। হুম। সৌদি আরবের যে কারিকুলাম, ইসলামিক কারিকুলাম, কি কি পড়ানো হবে, এই কারিকুলাম চেঞ্জ করার জন্য আমেরিকা অনেক দিন ধরে তাদের উপর প্রেশার দিচ্ছে, অনেক দিন ধরে। আচ্ছা। এবং এটা নিয়ে সৌদি আরবের বড় বড় আলিমরাও লিখছেন। শেখ সালিহ আল ফাউজানও এটা নিয়ে লিখছিলেন। আচ্ছা। এবং ওকে। এই চেঞ্জটা হচ্ছে এখন। এবং স্পেসিফিক্যালি দে হ্যাভ প্রবলেমস উইথ দ্য কনসেপ্ট অফ আল ওয়ালা আল বারা। সো তারা এটা নিয়ে বলছে যে তোমরা এগুলো সরাও। তো এবং এখন সৌদি আরব আস্তে আস্তে এগুলো চেঞ্জ করতেছে, এবং এখন অনেক বেশি চেঞ্জ হচ্ছে বিন সালমানের সময়। এখন আপনি সৌদি থেকে এই কথা গিয়ে বলেন, আপনি হয়তো বা বলতে পারবেন না কথাটা, এবং তারা কোনোদিন এটা স্বীকারও করবে না। কিন্তু আমেরিকানরা এটা খোলাখুলি বলে। ইভেন আমেরিকার সেনেটে হিয়ারিং হয় এটার, সেটা ভিডিও আছে, সেই ভিডিও পাবলিক ভিডিও। আমেরিকার সেনেটে হিয়ারিং হচ্ছে, যেখানে রেক্স টিলারসন, ওদের সেক্রেটারি অফ স্টেট ছিল মনে হয় তখন, তাকে জিজ্ঞেস করতেছে সেনেট থেকে যে আপনারা বলতেছেন যে সৌদিরা আমাদের পার্টনার কাউন্টার টেরোরিজমে, তো হুম হুম। তারা তাদের বইয়ে যে এক্সট্রিমিস্ট চিন্তা ভাবনা আছে, তাদের স্কুলগুলোতে, ইউনিভার্সিটিতে যে এক্সট্রিমিস্ট জিনিসপত্র শেখা হয়, সেগুলো পরিবর্তন করার জন্য কি করা হচ্ছে?
এখন তখন সে বলতেছে যে হ্যাঁ আমরা ওখানে গিয়ে কাজ করছি, আমরা ফাউন্ডেশন করছি, আমাদের ট্রেনিং দেয়, ইমামরা যাবে, তারা বই থেকে এটা 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 বাদ দিবে। সে ওপেনলি সেটা বলতেছে। সো এটা কি একটা ষড়যন্ত্র না? আপনি যদি টেকনিক্যাল মিনিং অফ দ্য ওয়ার্ড দেখেন, এটা অবশ্যই একটা ষড়যন্ত্র। আমেরিকা মুসলিমদের ইসলাম নিয়ে কি শেখানো হবে সেটা চেঞ্জ করতেছে, এবং সেটা চেঞ্জ করার জন্য তারা একটা মুসলিম ভূখণ্ডের শাসককে দিয়ে কাজটা করাচ্ছে। অবশ্যই এটা একটা চক্রান্ত, কিন্তু এটা আমেরিকা ওপেনলি বলতে কোনো সমস্যা মনে করতেছে না। দিস ইজ নট অ্যান ইস্যু, বিকজ এটাতে তার কোনো ক্ষতি নেই। যেই জায়গায় তার ক্ষতি সেটা হলো আমি অমুককে টাকা দিই মডারেট ইসলাম প্রচার করার জন্য, এটা যদি প্রকাশ হয়ে যায় তখন সমস্যা। এবং সমস্যাটা কি? সমস্যাটাও ইনডিরেক্ট সমস্যা, মানে আমেরিকার এটাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু ওই লোকের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে। সো আমি ওকে আর ইউজ করতে পারতেছি না, রাইট? সো এই ইনফরমেশনটা আমার গোপন রাখতে হবে। সো এটা হলো আরেকটা বিষয়, এবং আমি আপনাকে ফাইনালি একটা বিষয় বলি। তো এই এখানে আসলে ব্যাপারটা এমন না যে এটা জানলে তাদের তেমন বড় করে ক্ষতি হবে। আজকে আমি যে কথাগুলো বলতেছি, কোনো কারণে এটার জন্য ধরেন আমাকে ধরে নিয়ে গেল, আল্লাহ না করুক, হাসবুনাল্লাহ, কিন্তু তাহলে কি হবে? কে কি করবে? কিছু হবে না। সো এটা আসলে নিজেদেরকে এত ওভার এস্টিমেট করার কিছু নাই যে এই কথাগুলো জানলে আমরা এই করবো সেই করবো, কিছুই আমরা করবো না। সো আমেরিকা ডাজ নট কেয়ার। আমেরিকা এই পরিকল্পনা করছে, তারা ওপেনলি এটা বলছে, তারা তার নিজেরা ডিবেট করতেছিল, তারা তাদের নিজেদের ডিবেটকে ইনফ্লুয়েন্স করার দরকার ছিল, তাই তারা জেনারেল ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলছে। তারা স্পেসিফিক্স ক্লাসিফাইড রাখছে। সেই স্পেসিফিক্সটাই হলো দ্য ডেভিল ইজ ইন দ্য ডিটেইলস, রাইট? সো স্পেসিফিকটা আপনি জানবেন না, দ্যাটস ক্লাসিফাইড, বাট বাকিটা নো প্রবলেম, এটা থাকবে, সমস্যা কি? সো এই বিষয়গুলো থেকে আমাদের আসলে বোঝা উচিত যে মানে অ্যাকচুয়ালি রিয়েল পলিটিক কিভাবে কাজ করে, বা অ্যাকচুয়ালি এই বিষয়গুলো কিভাবে কাজ করে। এটা হয়তো মানে আমরা অনেক আনরিয়ালিস্টিক কিছু ধারণা আমাদের থাকে, এই জন্য হয়তো আমরা এরকম ভাবি। জি জি ভাই। সো এটা হলো এই কোয়েশ্চেনের ব্যাপারে আমার উত্তর শেষ আর কি। আচ্ছা 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 এখন আমরা তো মানে আচ্ছা বাংলাদেশের ব্যাপারটাও বুঝলাম, আর আপনি এটাও বললেন যে র্যান্ড কেন আহ, আহ, প্রকাশ্যে করে, তাই না? মানে প্রকাশ্যে বলার কারণটা কি, এটাও আমরা বুঝলাম। এন্ড আচ্ছা আহ, আমরা আচ্ছা এটাও তো আপনি বলে দিয়েছেন আসলে, তাই না, যে র্যান্ডের থেকে আমরা কেন মুসলিমদেরকে জাজ করব, তাই না? এটা কি আচ্ছা, মানে হ্যাঁ, এটা আমার হ্যাঁ একটা লিস্টে ছিল আমার কোয়েশ্চেন হিসেবে, কারণ এই কোয়েশ্চেনটাও আসছে যে হ্যাঁ র্যান্ডের ক্লাসিফিকেশন দিয়ে আমরা কেন মুসলিমদের জাজ করব? হ্যাঁ না, মানে আমরা করবো না। আচ্ছা ওকে র্যান্ডের র্যান্ডের ক্লাসিফিকেশন দিয়ে আমরা মুসলিমদের জাজ করবো না। এবং আমাদের একটা জিনিস স্বীকার করতে হবে বা বুঝতে হবে যে ইসলামকে পশ্চিমা ধাঁচে ব্যাখ্যা করার যে প্রবণতা, এটা র্যান্ড থেকে জি শুরু না। আমি এটা আগেও বলছি, এটা র্যান্ড থেকে শুরু না, এটা 2001-এর পরও শুরু না, এটা আরো অনেক জি আগে থেকে আছে, 150-200 বছর আগে থেকে আছে। আলিগড় থেকে মোহাম্মদ আবদু, জামালউদ্দিন আফগানি, এদের সময় মডার্নিস্ট মুভমেন্ট ছিল। সো জি ওইটা একটা ধারা ছিল। এবং আপনি দেখেন যে আজকে থেকে 30 থেকে 40 বছর আগেও ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, লিবারেল ভ্যালুস নিয়ে র্যান্ড যেসব কথা প্রমোট করতে চায়, সেই একই ধরনের কথা অনেক আহ, মুসলিম বিশ্বের অনেক বড় বড় ব্যক্তিত্ব বলছে। যেমন ধরেন তারেক রমাদান, সেগুলো অনেক আগে থেকে বলে আসতেছে সিমিলার কথা, ভেরি সিমিলার কথাবার্তা। টু সাম এক্সটেন্ট রাশিদ খানুশি, সেও এই জি ধরনের কথাবার্তা বলছে, এবং এখন তো আর না এরকম অনেক অবস্থান নিছে। সো পশ্চিমের সাথে তাল মিলায় ইসলামকে যে বদলে ফেলতে হবে এবং বদলে ফেলে আধুনিক হইতে হবে, ইসলামের সংস্কার করে আধুনিক বানাতে হবে, এই প্রবণতা র্যান্ডের তৈরি করা না। ওকে এবং এটা আপনারা এভাবে, কিন্তু র্যান্ড যেটা চাচ্ছে সেটা হলো এই প্রবণতাটাকে ইউজ করা, এটার পেছনে আমেরিকার টাকা দেওয়া, আমেরিকার মিডিয়ার শক্তি ইউজ করা, আমেরিকার লজিক্যাল সাপোর্টটা দেওয়া, আমেরিকার লজিস্টিক্যাল সাপোর্টটা দেওয়া, যাতে করে এটা মুসলিম উম্মার মেইন স্ট্রিম চিন্তা হয়ে যায়, এটার জন্য ওকে মুসলিম উম্মার ডিফল্ট পজিশন হয়ে যায়। সো ব্যাপারটা এভাবে চিন্তা করেন যে মডারেট মুসলিমরা হলো ইসলামের ভিতরে একটা ফিরকা, ঠিক আছে, ওকে একটা বাতিল ফিরকা। আমেরিকা চায় যে এই ফিরকাটাকে মেইন স্ট্রিম বানাতে। এটার সাথে আপনি মুতাজিলিদের ফিতনার একটা কিছু মিল হয়তো পাবেন। যে ওকে মুতাজিলিদের চিন্তা ডেভেলপ হয়েছিল কিভাবে? ন্যাচারালি, মানে কেউ বাইরে থেকে এসে টাকা পয়সা দিয়ে তাদেরকে সব চিন্তা করতে বলে নাই, এটা ন্যাচারালি এই গোমরাহিটা আসছে। আহ, আচ্ছা তারপর কি হয়েছে, বেশ কয়েকজন খলিফা জোর করে এটাকে ইসলামের মূল আকীদা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, রাইট? হুম মুতাজিলিদের হুম আকীদাটা হুম বেশ কয়েকজন হুম খলিফা
জোর করে এটাকে ইসলামের মূল আকীদা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আল্লাহ ইমাম মাহমুদকে জান্নাতুল ফেরদৌস দান করুন। সো একদম। মডারেট মুসলিমদের ক্ষেত্রে ব্যাপারটা সিমিলার, অনেকটা সিমিলার। কিরকম সিমিলার? যে এটা দিনের মধ্যে একটা ডিভিয়েন্স, যেটা বিভিন্ন ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ডেভেলপ করছে। আমরা পরাজিত অবস্থায় আছি, আমরা কনস্ট্যান্টলি দেখতেছি যে মডার্ন প্যারাডাইমের সাথে ইসলামের ক্ল্যাশ হচ্ছে, লিবারেল ভ্যালুজ এর সাথে ইসলামের মিলতেছে না, এবং আমরা কন্টিনিউসলি লিবারেল পজিশনটাই পাচ্ছি টিভি থেকে, মিডিয়া থেকে, স্কুল থেকে, রাইট, সব দিক থেকে। হুম, হুম, হুম। সো একটা সংঘর্ষ হচ্ছে, সেই সংঘর্ষের জায়গা থেকে হয়তো বা সংঘর্ষের জায়গাটায় অনেকেই এরকম মনে করতেছে যে ঠিক আছে, তাহলে আমরা ইসলামকে এভাবে ব্যাখ্যা করি, কারণ ওই হুম, অবস্থানটা সঠিক। লিবারেল ফ্রেমওয়ার্ক যেটা বলছে এটা তো সঠিক, তো ইসলাম তো সঠিকই হবে, তাই হুম। ইসলামের এই ব্যাখ্যাটাই সঠিক। তো তারা এভাবে চিন্তা আচ্ছা। করতেছে। তো এইভাবে এরকম বিভিন্ন প্রেক্ষাপটের কারণে এরকম একটা ডিভিয়েন্স ডেভেলপ করছে। এখন আমেরিকা যেটা চেষ্টা করতেছে সেটা হলো এটাকে ইসলামের মেইন স্ট্রিম ব্যাখ্যা হিসেবে প্রতিষ্ঠা করতে। আর এটা হলো সিমিলারিটি উইথ দ্য মুতাজিলিস। আর পার্থক্য হলো, এক নম্বর পার্থক্য হলো যে মুতাজিলিদের সময় আহ, এটা চাপায় দেওয়ার চেষ্টা করছিল খলিফারা, আর এখন হুম, এটা হুম, চাপা দেওয়ার চেষ্টা করতেছে কুফার, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা কুফার। এটা হুম। একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হলো আমেরিকা শুধু মডারেট ইনটাকে, সরি, আমেরিকা শুধু মডারেট ইসলামকে সাপোর্ট করে না, সে এটাকে প্রভাবিতও করে। যে মডারেট ইসলামের কোন কোন অবস্থান নেওয়া উচিত সেটা সে ডিক্টেট করে দেয়, সে ওকে। বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে, রাইট। সো এর হুম, ফলে হুম। এই চিন্তাটা আমেরিকা, এই প্রেশার গুলোর কারণে বা তাদের সাপোর্টের কারণেও এটা একটা নির্দিষ্ট দিকে যাওয়া শুরু করে। সো আপনি এটার এক্সাম্পল দেখেন, ধরেন যারা আজকে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, নারী অধিকার, লিবারেল কাঠামো এগুলো গ্রহণ করার কথা বলতেছে, জি। এগুলো ইসলামিক জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছে, তাদের হিস্ট্রি দেখেন, তারা কিন্তু হুট করে এই অবস্থায় আসে নাই। ডেমোক্রেসির অবস্থা দেখেন, ডেমোক্রেসি নিয়ে একটা প্রচন্ড বিতর্ক ছিল। যারা বিভিন্ন সময় অ্যালাউ করছে তারা কিন্তু অনেক শর্ত টর্ত দিয়ে অ্যালাউ করছে, এবং পলিটিক্যাল ইসলামিস্টদের মধ্যে এটা নিয়ে অনেক তর্ক হয়েছে। উপমহাদেশে জামায়াত ইসলামী থেকে আম, মাওলানা ইসরার আহমেদ বের হয়ে গেছেন, ওনার মতো লোক বের হয়ে গেছেন এটা নিয়ে। ইখওয়ানুল মুসলিমিন দীর্ঘ সময় পর্যন্ত আহ, নির্বাচনে যায় নাই। তাদের নিজেদের এটা একটা বড় ডিবেট ছিল যে আমরা কেন ডেমোক্রেসিতে যাবো, বা এটা যাওয়া জায়েজ হবে কিনা। আচ্ছা। পরে একসময় তারা গেছে, এবং যখন গেছে তখন তারা এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করছে যে এটা আমাদের, আমরা অপারগ হয়ে যাচ্ছি, এটা দারুরা, মুবালবা, এরকম অনেক কিছু তারা বলছে। এবং আমি এটা মানলাম যে আমরা, তারা আন্তরিকভাবেই বাধ্য মনে করছে নিজেদের, এবং সেজন্য তারা গেছে। কিন্তু দেখেন, এটা ছিল তাদের ফার্স্ট জেনারেশনের অবস্থা। সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন আস্তে আস্তে কি হয়েছে, এক জেনারেশন যেটা বাধ্য হয়ে গ্রহণ করছে, পরের জেনারেশন এটা হোল হার্টেডলি এমব্রেস করছে। রাইট। এক জেনারেশন মনে করছে এটা আমি ঠেকায় পড়ে নিচ্ছি, আরেক জেনারেশন মনে হচ্ছে না এটি আমার আহ আদর্শ। মানে এটাই ঠিক সো আছে, এটাই এটাই। ঠিক, হ্যাঁ, ঠিকই। হ্যাঁ। এবং তারা বলছে এটা হলো ইসলামের অগ্রগতি, এটা হলো ইসলামের বিবর্তন, এটা হলো যুগের সাথে তাল মেলানো, এটসেট্রা। কিন্তু বাস্তবতা হলো যে এটা হলো অবক্ষয়, এবং এটা হলো কন্টিনিউয়াসলি হক থেকে দূরে সরে যাওয়া। সো পয়েন্টটা হলো যে বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন পরিস্থিতির কারণে এইরকম কিছু ডেভেলপমেন্ট উম্মার মধ্যে হয়েছে, এটা আসলে অস্বীকার করার কিছু নাই। এবং এই প্রেশার বা এই প্রেক্ষাপট গুলো 2001-এর পর, ওয়ার অন টেরর শুরু হওয়ার পর আরো বেশি তীব্র হয়েছে, যার ফলে মডারেশন, কোট আনকোট মডারেশনের মাত্রা, আহ, হুম। ইসলামকে সেকুলারাইজ করা বা ইসলামের এইসব নতুন ওয়েস্টার্ন ব্যাখ্যা দেওয়ার প্রবণতা আরো বাড়ছে। সো ওকে। কাজেই এটা র্যান্ডের দেওয়া ক্লাসিফিকেশন না, বা র্যান্ড তৈরি করছে বিষয়টা এমন না, বাট অবভিয়াসলি একটা অ্যাঙ্গেল এখানে আছে যেটা তারা প্রমোট করতেছে, তারা এটা সামনে নিয়ে আসতেছে, এবং এটা তারা ডমিনেন্ট ন্যারেটিভ হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করতেছে। সো অ্যাজ মুসলিমস আমাদের র্যান্ডের ক্লাসিফিকেশন আলাদা করে দেখার অতটা দরকার নেই। কিন্তু ওকে। আমরা ইসলাম দিয়ে জাজ করবো। ইসলাম যে একটা, যে একটা লোক যে এসে বলতেছে যে মানে হ্যাঁ আমার ওয়েলফেয়ার স্টেট দরকার, আমার ইসলামের রাষ্ট্র দরকার নাই, সে যে গোমরা লোক এটা বলার জন্য তো আপনার র্যান্ডের রিপোর্ট দেখার দরকার নেই, আপনি এটা ইসলাম থেকে বলতে পারেন। একজন এসে বলছে যে মুর্তাদের শাস্তি নাই ইসলামে, বা মুর্তাদের শাস্তি কতল না, সে হুম। এটা কেন বলতেছে, বা সে যে গোমরা, এটা বলার জন্য আপনার র্যান্ডের কাছে যাওয়ার দরকার নেই, আপনি এটা জানেন, ইসলাম থেকে জানেন। সো এটা একটা কথা। আরেকটা কথা হলো যে র্যান্ডের এইসব বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে ব্যাপকভাবে থাকে, তাহলে হুম। আপনি যদি তাকে র্যান্ড মুসলিম বলেন বা র্যান্ড ইসলাম প্রচারকারী বলেন, এখানে আসলে হুম। খুব আহত হওয়ার কিছু নাই। কারণ এটা একটা ইসলামে এস্টাবলিশ বিষয় যে যখন কোনো বাতিল ফিরকা হয় তখন তাদের হুম। নাম দেওয়ার সময়
আহ, বিভিন্ন নিয়ম থাকে, যে মানে বিভিন্ন নিয়ম, মানে বিভিন্ন ভাবে নাম দেওয়া হয়। যেমন ধরেন, কারো নাম দেওয়া হয় তাদের উৎপত্তি স্থল থেকে। সো ফর এক্সাম্পল, হারুরা একটা জায়গার নাম, এবং হুম, আমরা খাওয়ারিজদের একটা দল আছে হারুরিয়া, রাইট? হুম, হারুরা থেকে তারা হারুরাতে আলাদা হয়ে গেছিল এই জন্য। সো জায়গার নামে তাদের নাম হচ্ছে একটা ফিরকার। সিমিলারলি অনেক ফিরকার নাম হয়েছে তাদের নেতাদের নামে। ফর এক্সাম্পল, জাহমিয়া, জাহমিয়ার নাম হয়েছে জাম বিন সাফওয়ানের নাম থেকে। সো right, এরকম নাম হইতে পারে, একটা বাতিল ফিরকা, এটার নাম র্যান্ড মুসলিম হতে পারে। এটা আপনি র্যান্ড ইসলাম না বলে আমেরিকান ইসলাম বলতে পারেন, ওয়েস্টার্ন ইসলাম বলতে পারেন। আপনি কাউকে মডারেট না বলে মোল্লা ব্র্যাডলি বলেন, হুম, অনেক কিছু হুম, হতে পারে। শুধু তো নাম দেওয়ার না, মূল পয়েন্ট হলো যে এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অবস্থান থেকে আলাদা করতে হবে, এবং এটাকে একটা বাতিল অবস্থান হিসেবে চিহ্নিত করতে হবে। এখন right, আপনি এখানে কোন নাম দিবেন সেটা ভিন্ন বিষয়, এবং এই নাম দেওয়ার সময় যখন একটা রেটরিক্যাল ডিবেট হইতেছে বা তর্ক হচ্ছে, তখন জি, সবাই যে ঔচিত্য সীমা মেনে চলবে, আহ বা সবাই যে সবকিছু হিসাব করে কথা বলবে, এটা আসলে রিয়েলিস্টিকলি আশা করা যায় না। আর আরেকটা বিষয় হলো, মানে এটা খুবই, মানে আমার কাছে অদ্ভুত লাগে, সেটা হলো এই যে মডারেট র্যাডিক্যাল, হুম, এই ভাগটা এই ভাগটা আগে কে গ্রহণ করছে? আচ্ছা, এই যে আম, ইসলামপন্থীদের বড় একটা অংশ, এরা নিজে হুম, আমেরিকার এই ভাষাটা গ্রহণ করে নিছে। এরা নিজে অন্য মুসলমানদেরকে এসে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গি, মৌলবাদী, প্রতিক্রিয়াশীল এই শব্দগুলো ব্যবহার করছে। হুম, আপনি আপনি দেখেন যে তারা নিজেরা এই জিনিসপত্রগুলো গ্রহণ করছে, এবং কাফেরদের তৈরি করা এই টার্মিনোলজি তারা কমপ্লিটলি এমব্রেস করছে। তারা এই রেটরিক গ্রহণ করছে। বিভিন্ন সময়ে তারা ইসলামের আলোকে, বিভিন্ন বিষয় হয়, বিভিন্ন ঘটনা ঘটে, তখন তারা ইসলামের আলোকে আলোচনা করে না। তারা সারি দলিলের কথা আনে না। তারা বলে যে হ্যাঁ, এটা মানবতার সাথে সাংঘর্ষিক, মানবতা, মুক্তি, অধিকার, এগুলোর সাথে এটার সাংঘর্ষিক, এগুলা অমানবিক, এটসেট্রা। হুম, তারপর হুম, আহ অমুক তো অমুককে উগ্রবাদী, অমুককে র্যাডিক্যাল, অমুককে সন্ত্রাসী, এসব বলে তারা। সো হুম, একদিকে তারা অন্য মুসলিমদেরকে ওই ট্যাগ গুলা দেয়, যেই নামগুলা ওয়েস্টের তৈরি করা, র্যাডিক্যাল, টেরোরিস্ট, জঙ্গি, হুম, এটসেট্রা। এবং তারা হুম, এই সমালোচনাগুলো করে ওয়েস্টের ফ্রেমওয়ার্কে, শরী ফ্রেমওয়ার্কে না, right, right, শরী দলিলের ভিত্তিতে না। হুম, 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 অন্যদিকে তারা ওয়েস্টের কাছে নিজেরা গিয়ে বলে যে দেখো, আমরা তো মডারেট, আমরা তো উদার, আমরা তো মধ্যমপন্থী, আমরা তো গণতান্ত্রিক, আমরা তো সহনশীল। তারা এসব বলে না? আচ্ছা, অবশ্যই বলে। এটা এস্টাবলিশ জিনিস। সো হুম, এই বিভাজনটা, এই নামকরণের ভাষাগুলা কে আগে গ্রহণ করছে? যারা নিজেরা এতদিন ধরে এই নামকরণ গ্রহণ করছে, আজকে যখন হুম, এটা তাদের বিরুদ্ধে যাচ্ছে, তখন তারা এটা হুম, নিয়ে অভিযোগ করতেছে। এটা কেমন কথা? এটা আসলে সিরিয়াসলি নেওয়া যায় না তখন। এবং তখন আপনি তার কথার আন্তরিকতা নিয়ে সন্দেহ আছে। কারণ তুমি নিজে আগে এটা এতদিন গ্রহণ করছো, আর আজকে যখন তোমার বিরুদ্ধে এটা আসতেছে, তখন তুমি কাঁদো কাঁদো হয়ে অভিযোগ করতেছো। এটা তো ডাবল স্ট্যান্ডার্ড। আর মডারেট কি গালি হুম, নাকি? মানে আপনি তাদের সেটাই, কাছে গিয়ে জিজ্ঞেস করেন মডারেট কি গালি নাকি, বলবে না, মডারেট তো ভাষণ। তো সমস্যা হুম, কি? তোমাকে মডারেট করতে প্রবলেম কি? তুমি মানে আমেরিকার কাছে গিয়ে, দূতাবাসের কাছে গিয়ে বলো না, বিভিন্ন এবিসিডি সংস্থার কাছে গিয়ে বলো না যে ভাই আমরা মডারেট, আমরা টেররিস্টদের সাথে নাই, আমরা তো ভাই শান্তিপ্রিয়, বলো না তুমি। সমস্যা কি? তোমাকে আমি সেই নামে ডাকতেছি, মডারেট নামে। তো এখানে হুম, আসলে এত অবাক, মানে আহত হওয়ার কিছু নাই। তুমি ইফ ইউ প্লে এ গেম, ইউর গোনা লুজ হুম, কখনো কখনো, রাইট? সো right, আপনি খেলতে আসবেন, সো খেলার সময় অনেক অনেক কিছু ঘটবে। সো আলহামদুলিল্লাহ, আমি এটা ভালো একটা দিক মনে করি যে আমেরিকা যে মডারেট র্যাডিক্যাল যেই ডাইকটমি বা যেই বাইনারি তৈরি করছিল, এটা আলহামদুলিল্লাহ উল্টায় দেওয়া গেছে অনেকাংশে, এবং মডারেট শব্দটাকে অনেকে এখন নেতিবাচক মনে করে। এটা ভালো, আমি এটা দাওয়ার একটা সফলতা মনে করি। আর ফাইনালি আমি এই বিষয়ে একটা কথা বলি, সেটা হলো যে না, মডারেট ইসলাম যারা প্রচার করে বা মডারেট ধ্যান ধারণা যারা প্রচার করে, তারা সবাই আমেরিকার টাকা খাওয়া লোক না। এটা আমি ওই যে আপনাকে ওই তখন আপনি কোয়েশ্চেন করছেন তখনও বলতেছিলাম। এটা এদের অনেকেই সিনসিয়ারলি এটা করে। আমি এটা বিশ্বাস করি যে এদের অনেকেই এটা সিনসিয়ারলি করে, তারা মনে করে যে এটাই আসলে সঠিক। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ যে তারা সিনসিয়ারলি করে না, টাকা খেয়ে করে, এটাতে মূল বাস্তবতা বদলায় না। তারা বুঝে কিংবা না বুঝে এমন একটা জিনিস প্রচার করে যেটা ইসলামের বিরুদ্ধে যায়, মুসলিমদের বিরুদ্ধে যায়, এবং ক্রুসেডার এবং জায়নিস্টদের পক্ষে যায়, তাদের এজেন্ডাকে হেল্প করে। দ্যাটস ইট। okay, সো আমার জন্য এটা আসলে দরকার না যে সে কি টাকা খায় না, টাকা খায় না, নাকি সে খুবই মানে তাহাজ্জুদ পূজার লোক। দ্যাটস ইররেলেভেন্ট। okay, তার আদর্শটা কি শিখবে এখানে? সো okay. এটা হলো আসলে ওই প্রশ্নটা যে আমরা কি তাদের এই গ্রহণ করবো কিনা বা কদ্দূর গ্রহণ করবো।
আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন যেটা আসছে সবার কাছে, এবং এটা আসলে জানাও, মানে এই আমরা ব্র্যান্ডের ব্যাপারটা জানলাম, তো এটা করণীয় কি, আমাদের মুসলিমদের করণীয় কি এই ব্যাপারে যদি কিছু বলতেন। রাইট, সরি। হ্যাঁ, আমাদের করণীয় কি, এই করণীয় কি, এটা আসলে ফার্স্ট অফ অল আমি পার্সোনালি মনে করি যে এটা আমাদের আহ, বর্তমান সময়ের যে ফিতনাগুলো আমাদের সামনে আছে, মুসলিম উম্মার সামনে, এটা তার মধ্যে সবচেয়ে সিভিয়ার ফিতনাগুলোর একটা। সো এই বিষয়ে কি করণীয় সেটা নিয়ে আসলে বড় বড় মানুষদের ভাবা উচিত, not আমার মতো কেউ একজন। এবং এটা বড় বড় মানুষদের সামনে যাওয়া উচিত, তারা এটা নিয়ে চিন্তা করা উচিত, এবং তারা এটা নিয়ে ডেডিকেটেড ভাবে কিছু সলিউশন বের করার চেষ্টা করা উচিত। দ্যাট বিং সেড, আমি আমার নিজের সীমিত বুঝের জায়গা থেকে কিছু জিনিস বলি। জি। আমার পার্সোনালি মনে হয় যে আমাদের সবার, প্রত্যেক মুসলিমের, তার দল মত, মাসলাক, মাযহাব, মানহাজ নির্বিশেষে নিজেদের মধ্যের দ্বন্দ্ব সরায় রেখে ইসলামকে বিকৃত করার, ইসলামকে নতুন ভাবে ব্যাখ্যা করার, সংস্কারের নামে আহ, ইসলামকে আমেরিকার একটা সাবসার্ভিয়েন্ট আইডিওলজিতে পরিণত করার যে প্রজেক্ট, এটার বিরোধিতা করা উচিত সবার, বিশেষ করে ওলামায়ে কেরামের, বিশেষ করে ওলামায়ে কেরামের। জি। সো গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য ইসলামের যেই বিভাজন এরা করতেছে, পত্রিকায়, বাংলাদেশের মতো জায়গাতেও পত্রিকায় চলে আসতেছে, এটার বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা চুপচাপ এটা মেনে শুনে গেলে হবে না। কারণ আমরা যদি আচ্ছা। চুপচাপ শুনে যাই, তাহলে আমরা হয়তোবা খুব সুন এমন একটা পরিস্থিতিতে নিজেদেরকে আবিষ্কার করবো যেখানে আম, মানে আমরা হয়তোবা যেটা চিন্তাও করিনি, কল্পনাও করিনি। ওকে। সো এই ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যে সাধারণ মানুষের সচেতনতা, মানে অ্যাওয়ারনেস রেইজ করা উচিত, এবং আম, সাধারণ মানুষকে টার্গেট করে কাজ করা উচিত, প্র্যাকটিসিং দের টার্গেট করে কাজ করা উচিত। মানে আমরা প্র্যাকটিসিং দের সাথে একটু আলাদা করে এই জন্য বললাম যে জি। যারা একটু দিন মেনে চলার চেষ্টা করে, দিন একটু একটু বুঝে, এদের কথা না, সবার জন্য বোধগম্য ভাবে এই বিষয়গুলো নিয়ে কাজ হওয়া উচিত। সো যারা আচ্ছা। মাদ্রাসার ছাত্র আছেন, তারা তাদের শিক্ষকদের জি। জানাবেন, যারা শিক্ষক আছেন তারা তাদের ছাত্রদের জানাবেন, আর যারা পারবেন তারা প্রভাবশালী, আহ সম্মানিত, যাদের কথা শোনা হয় এমন আলিমদের কাছে যাবেন, তাদেরকে বিষয়টা বুঝাবেন, এবং এটা নিয়ে খাস ভাবে একটা ক্যাম্পেইন করবেন। আপনার সামনে যদি, আমি যদি আপনাদের বলি যে একটা অনেক বড় ঘূর্ণিঝড় আসতেছে, রাইট, জি। তখন আপনি কিন্তু জি। এটার জন্য টাকা তুলবেন, বা একটা ঘূর্ণিঝড় এসে গেছে, বন্যা হয়েছে, একটা বিপর্যয় ঘটছে, জি। তখন কিন্তু আপনি এই বিপর্যয়ের মোকাবেলার জন্য অনেক কিছু করবেন, আপনি চাঁদা তুলবেন, আপনি ক্যাম্পেইন করে করে মানুষকে জানাবেন, বোঝাবেন, এটসেট্রা করবেন, তাই না? তো জি। এটা একটা অনেক বড় ফিতনা, এটা আমাদের দিনের জন্য ফিতনা। সো এইটার জন্য খাস ভাবে কাজ করা, মানুষকে বোঝানো, প্রয়োজনে বিশেষভাবে ক্যাম্পেইন করা, আহ বিশেষ করে মাদ্রাসাগুলোর ক্ষেত্রে, বিশেষ করে মাদ্রাসাগুলোর ক্ষেত্রে। এবং মডারেট ইসলামের যে বৈশিষ্ট্যগুলো আমেরিকা দিছে, গণতন্ত্র, লিবারেল ফ্রেমওয়ার্ক, এটসেট্রা এটসেট্রা, শরিয়া শাসন, এটসেট্রা, এগুলো নিয়ে খাস ভাবে আলোচনা করা, আচ্ছা। সঠিক অবস্থানগুলো বারবার আলোচনা করা, এগুলো মিম্বার থেকে হইতে হবে। এই রাইট। আলোচনাগুলো সাধারণ মানুষের মতো বোধগম্য করে করেন, আপনার দরকার নেই যে আপনি অনেক ফিজিক্স পেপার লেখার মতো অনেক বিস্তারিত আলোচনা করতে হবে বা রেফিটেশন করতে হবে, ইটস নট নেসেসারি। রাইট। সাধারণ রাইট। মানুষ বোঝে, এইভাবে তাদের জন্য আলোচনা করেন। এবং আমেরিকা যে অবস্থানটার কথা বলতেছে, এটা যে ভুল, এটা স্পষ্ট করে দেন, এটা বারবার রিপিট করেন, মানুষের মাথায় গেঁথে দেন, যাতে করে পরে যখন কেউ একজন বলবে যে মোরতাদের শাস্তি মৃত্যুদণ্ড না, তখন মানুষ সাথে সাথে বুঝতে পারবে যে ও আচ্ছা, ও তো মডারেট লোক, ও তো আমেরিকার ভাষায় কথা বলে। আপনি এটা মানুষের মাথায় গেঁথে দেন, তাকে তো যুক্তি বোঝানোর দরকার নেই মানুষকে, সাধারণ মানুষ সহজভাবে বোঝে, তাকে আপনি সহজভাবে বোঝান, কিন্তু বারবার রিপিট করেন। আম, একইভাবে, এটা হলো আমি বললাম যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে তাদের কথা। আর যারা সেকুলার ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তাদের উচিত এই ব্যাপারগুলো নিয়ে অ্যাওয়ারনেস রেইজ করার চেষ্টা করা, প্রথমে নিজে ভালো মতো বোঝা, এই ব্যাপারে অনেক ম্যাটেরিয়াল অ্যাভেলেবল আছে, সেটা জানার চেষ্টা করা, আম, এবং ভালো মতো জেনে তারপর কথা বলা, ভাষা ভাষা জেনে না, ভাষা ভাষা জেনে কথাটা বলে আলটিমেটলি তেমন একটা লাভ হয় না। সো নিজে আচ্ছা। প্রথমে জানা ভালো মতো, তারপর জানানো, নিজের পার্সোনাল স্পেসে জানানো, মিনিং ফ্যামিলি, ফ্রেন্ড, এটসেট্রা, তাদের কাছে জানানো, এবং তারপর আম, এটা আপনি পাবলিককে জানার চেষ্টা করেন, সেটা সোশ্যাল মিডিয়া ইউজ করে হতে পারে, আপনি লিখেন বা অডিও ভিডিও ম্যাটেরিয়াল ইউজ করেন, বা
এই ইনফরমেশনটা গেট ইট আউট দেয়ার, এটা মানুষের সামনে নিয়ে যান। এবং দুই দিক থেকেই যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে, ক্লিয়ারলি আছে, যাদের মধ্যে বৈশিষ্ট্যগুলো একটা দুটো বৈশিষ্ট্য না, ইন জেনারেল এই ক্যারেক্টারিস্টিক গুলো যাদের মধ্যে আপনি দেখবেন যে বেশ কিছু তাদের মধ্যে আছে, এমন লোকদের ব্যাপারে এক, তাদের সাথে সম্পর্ক ছেদ করেন, দুই, তাদের প্রমোট করেন না, তিন, তাদের ব্যাপারে মানুষকে সতর্ক করেন। অবভিয়াসলি এটা একটা মাত্রার মধ্যে, আপনি পুরা শক্তি এটা পিছনে দেওয়ার দরকার নেই, বাট যখন কেউ এরকম হয়ে যাবে যার কাছ থেকে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং যার কারণে অনেক মানুষ ডিভিয়েটেড হওয়ার বা গুমরা হওয়ার আশঙ্কা থাকবে, তখন আপনার এটা করতে হবে। এবং এইখানে কোনো আপোষ করার সুযোগ নেই, কারণ বিষয়টা ব্যক্তির না, দলের না, মাসলাকের না, মানহাজের না, এটা আল্লাহ দিনের ব্যাপার। সো এটা হলো আরেকটা দিক। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো রেফিউটেশন আসলে মূল কাজ না। মূল কাজ হলো পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে, পূর্ণাঙ্গ একটা সিস্টেম হিসেবে ইসলামের যে ভূমিকা সেটা মানুষের সামনে তুলে ধরা, আল্লাহর আইন দিয়ে শাসন করার কথা মানুষের সামনে তুলে ধরা, আল ওয়ালা আল বারা নিয়ে মানুষের সামনে কথা বলা, বিষয়গুলো ক্লিয়ার করা মানুষের সামনে, এবং ইসলামের বিরুদ্ধে যে পশ্চিমা আগ্রাসন, ইসলামের বিরুদ্ধে তাদের যে বেসিক্যালি জেনোসাইড মুসলিমদের বিরুদ্ধে, এটা তুলে ধরা, লিবারেল সেকুলার সমাজের ভুলগুলো তুলে ধরা, ডেমোক্রেসি এবং সেকুলারিজমের মতো বিষয়গুলোর ব্যাপারে ইসলামের অবস্থান তুলে ধরা, এগুলো ভুল নিয়ে আলোচনা করা, মানুষের সামনে বারবার এই বিষয়গুলো নিয়ে আসা, যাতে তাদের মাথায় এটা ক্লিয়ার হয়ে যায় যে অ্যাজ মুসলিমস আমরা পশ্চিমের চাপায় দেওয়া এই বিশ্ব ব্যবস্থা গ্রহণ করি না, আমরা এটা রিজেক্ট করি। আমি কিছু করতে পারছি না, আমি আমার বাসায় বসে আছি, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু রিজেক্ট করেন, এটা ক্লিয়ার থাকে। অ্যাট লিস্ট রিজেক্ট এবং করতে হবে আর কি। হ্যাঁ, এবং এই আগ্রাসন আমরা বিরোধিতা করি, এবং আমরা এই পশ্চিমা যে কনস্ট্রাক্ট গুলো আছে, তাদের বর্ডার্স, তাদের দেয়া তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, এইবাদ সেইবাদ, অল অফ দিস উই রিজেক্ট দিস। আমরা মুসলিম উম্মাহ এবং আমাদের সিস্টেম হলো ইসলাম, এখানে আমাদের আপোষ করার কোনো সুযোগ নেই। এটা বারবার বলেন, মানুষের সামনে বলেন, মানুষের মাথায় গেঁথে দেন, কারণ অ্যাট দ্য ভেরি লিস্ট এটা কি হবে, অ্যাট লিস্ট আপনার পরের জেনারেশন সেফ থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি এখানে আপোষ করেন, আপনি অল্প আপোষ করবেন, আপনার বাচ্চা গিয়ে কি করবে, আপনার বাচ্চার বাচ্চা গিয়ে কি করবে। এবং অবভিয়াসলি এটা আমাদের দিনের বিষয়, এটা আমাদের দিনের দায়িত্ব। সো এটা হলো একটা দিকে হলো গোলামি, আমেরিকার গোলামি করা, আরেকটা দিকে হলো এটা রিজেক্ট করা। সো এটা একটা, আমেরিকার ভাষায় এটা একটা যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ, ওরা এটা বলে যায় ব্যাটল অফ হার্টস এন্ড মাইন্ডস, এবং বাস্তবে এটা তাই, এটা একটা আদর্শিক যুদ্ধ। সো এটাকে একটা যুদ্ধের মতো ট্রিট করেন, মানে অবহেলা করেন না, ইউনো নিষ্ক্রিয় হয়ে বসে থাকেন না, আপনি এটা নিয়ে কাজ করেন। ইফ ইউ থিঙ্ক যে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, আপনি এটা নিয়ে কাজ করেন। ফেসবুকে মানুষ একটা বছরে কত সময় দেয় একজন মানুষ, আপনি কাজ করেন এটা নিয়ে যতদূর পারেন। সো ইট ইজ এ ওয়ার, সো এটা ওয়ারের মতো ট্রিট করেন। এবং এটা একটা, এই মনস্তাত্ত্বিক লড়াইয়ে জেতার জন্য আমাদের জিততে হলে আমাদের সবাইকে পার্টিসিপেট করতে হবে, এই বিষয়টা ভালো মতো বোঝা। আর এটা জানা, এটা নিশ্চিত থাকেন, এটা সুসংবাদ গ্রহণ করেন যে আল্লাহ বলছেন যে তিনি তার দিনকে বিজয়ী করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন। সো কাফিররা যা ইচ্ছা করুক, তাদের অপছন্দ হোক, যেটাই হোক, এই দিন বিজয়ী হবেন, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। বাট আমি কই থাকবো বিজয়ের সময়, এটা হলো প্রশ্ন। সো আমার নিজেকে বাঁচাইতে হবে, আমার ফ্যামিলিকে বাঁচাইতে হবে, এবং আমার আশেপাশের মানুষজনকে আমার বাঁচানোর চেষ্টা করতে হবে। ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব আমাদের দিয়েছেন সেটা আমাদের পালন করতে হবে। সো এই বিষয়গুলো বুঝা এবং নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব এটা বিরুদ্ধে বলা। এবং যেই মানুষটা কিছু পারে না, সে লিখতে পারে না, সে কাউকে বুঝাতে পারে না, সে একটা সামান্য সাধারণ মানুষ, সে নিজে বুঝুক। তার কয়েকজন মানুষের উপর দায়িত্বশীল, সে তার ওয়াইফের উপর দায়িত্বশীল, সে তার ওয়াইফকে বোঝায়, সে তার সন্তানের উপর দায়িত্বশীল, সে তার সন্তানকে বোঝায়, যদি তার কোনো বন্ধু থাকে সে তার বন্ধুকে বোঝায়, যথেষ্ট। এবং সে এই অবস্থার উপর শক্ত থাকে, ইনশাল্লাহ যথেষ্ট। কারণ আল্লাহ আমাদেরকে যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই করবে। বাট আমাদের সবার এটার ব্যাপারে অ্যাওয়্যার হতে হবে, এবং এটার ব্যাপারে খুবই সিরিয়াসলি জিনিসটা নিতে হবে, বিকজ দিস ইজ আ ইস্যু অ্যাবাউট আওয়ার দিন। এবং ইমান সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এর বাইরে আসলে কিছু নেই। এই জিনিসের উপর ভর করে আমরা আগুন থেকে বাঁচার চেষ্টা করতেছি, আশা রাখতেছি ইনশাআল্লাহ তাআলা। সো এটাকে ওভাবে ট্রিট করতে হবে, অবহেলা করা যাবে না। ওকে, ওকে।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো ভাই। আর কোনো পয়েন্ট কি আছে যেটা আপনি টাচ করতে চান? আমরা মাশাআল্লাহ মোটামুটি অলমোস্ট 2 আওয়ার্স হয়ে গেছে, না 1 আওয়ার 47 মিনিটস। আলহামদুলিল্লাহ। আর কি কি পয়েন্ট আছে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, মানে আমরা জেনে রাখতে পারলে আমাদের জন্য ভালো কোরআনের ব্যাপারে? এরকম কোনো বেসিক্যালি কিছু আছে কিনা? হুম, আসলে অনেক সময় হয়ে গেছে, রাতও হয়ে গেছে। ওইভাবে আরেকটা পয়েন্ট আমার ছিল, বাট এটা আসলে অনেক বিস্তারিত আলোচনা, এটা হয়তো বা অন্য কোনো সময়। সংক্ষেপে বিষয়টা হলো যে আম, এই মানে আমাদের মধ্যে এই প্রবণতাটা কেন আসে এটা একটু বোঝা দরকার, যে কেন আমরা জি, পশ্চিমের ধাঁচে ইসলামকে ব্যাখ্যা করতে যাচ্ছি বা অনেকে চাচ্ছে। এটা খুব জি, সিম্পল একটা হিউম্যান টেন্ডেন্সি। মানুষ যখন পরাজিত অবস্থায় থাকে তখন সে আহ যারা বিজয়ী তাদের অনুসরণের চেষ্টা করে। ইবনু খালদুনের খুব রাইট। বিখ্যাত একটা কথা আছে যে বিজিত বা পরাজিত সবসময় বিজয়ীর অনুসরণের চেষ্টা করে। সো এই প্রবণতাটা একটা নর্মাল হিউম্যান কন্ডিশন। এটা অন্যান্য জাতিদের মধ্যেও দেখা গেছে, এটা ইহুদিদের মধ্যে দেখা গেছে। রোমানরা যখন জেরুজালেম দখল করে নিল তখন ইহুদিদের মধ্যে এরকম একটা ঘটনা ঘটছিল, তাদের মধ্যে একদল কোলাবোরেটর হয়ে গেছে, মানে দালাল হয়ে গেছে রোমানদের। আরেক দল আচ্ছা, এটা বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করছে বা যুদ্ধ করছে। এরকম আরেক দল একেবারে গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে গেছে। তারপর এনলাইটেনমেন্টের পর জার্মান ইহুদিদের তাদের মধ্যে অনেক মুভমেন্ট তৈরি হয়েছে, যার মধ্যে একটা বড় মুভমেন্ট ছিল প্রোগ্রেসিভ বা রিফর্ম জুডাইজম। যে তারা বলছে যে ওকে, আমরা আহ, ইহুদি ধর্মের এত নিয়ম কানুন মানার দরকার নাই, আমরা এনলাইটেনমেন্টের আলোকে আহ, এই মূল্যবোধ গুলো গ্রহণ করব, এবং এগুলো সব ইহুদি ধর্মের সাথে যায়, কারণ ইহুদি ধর্ম তো শ্রেষ্ঠ ধর্ম এবং এটা সব যুগেই প্রাসঙ্গিক। সো হুম, হুম, এবং এটা একটা নৈতিক ধর্ম, সবচেয়ে নৈতিক ধর্ম, এবং এনলাইটেনমেন্টের কথাগুলো সঠিক। সো অবভিয়াসলি এটার সাথে আমাদের ধর্মের কোনো ব্যাঘাত নাই, সরি আমাদের ধর্মের কোনো সংঘর্ষ নাই। আর যারা মনে করছে সংঘর্ষ আছে ওরা আসলে ওই যে লিটারাল বুঝ নিচ্ছে, বা তারা লিটারালিস্ট, তারা ওই বইয়ের মধ্যে যা আছে এটা নিয়ে চিন্তা করতেছে, তারা মূল স্পিরিটটা বুঝতেছে না। কিন্তু মূল স্পিরিটটা বুঝে দেখো, কোনো সমস্যা নেই। সো দিস হুম, ইজ হুম, ভেরি সিমিলার টু আমাদের সময় এখন অনেক মানুষ এরকম কথা হচ্ছে বলে স্পিরিট অফ ইসলাম, মাকাসিদা শরিয়া বলে তারা এরকম কিছু ভুল ব্যাখ্যা নিয়ে আসে। সো এক সময় কি হলো, এই রিফর্ম মুভমেন্টটা এখন ইউরোপ এবং আমেরিকার ম্যাক্সিমাম ইহুদি এই রিফর্ম জুডাইজমের অনুসারী। সো এটা খুব নর্মাল একটা কন্ডিশন, এটা হয়, এটা স্বাভাবিক। সো এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে মডার্ন যে প্যারাডাইম, মডার্ন যে মূল্যবোধ, এটার সাথে ইসলামের একটা সংঘর্ষ আছে। সো এই সংঘর্ষের কারণে আম, এরকম আমরা দেখব যে অনেক কিছু ইসলামের একটা অবস্থান আছে যেটা ওয়েস্টের দেওয়া সংজ্ঞা অনুযায়ী মানবিক হচ্ছে না, শান্তিপূর্ণ হচ্ছে না, ঠিক আছে, সঠিক মনে ওকে, হচ্ছে না। হুম, হুম, সো এই ক্ষেত্রে এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নাই, এটা হবে। আপনি যখন চিন্তা করবেন যে ইসলামটা আপনি কোত্থেকে পাচ্ছেন, ইসলাম আপনাকে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাইট, হুম, হুম, খালেক। আর আপনি পশ্চিমা যে মানদণ্ড পাচ্ছেন ওটা কোত্থেকে পাচ্ছেন, মানবাধিকার, নারী অধিকার, এই সেই হ্যান ত্যান, সমকামী অধিকার, এগুলো কোত্থেকে আসতেছে, মানুষের আকল থেকে, এবং মানুষের, তাও হুম, কিছু হুম, বিকৃত মানুষের আকল। তো হুম, আপনার হুম, হুম, এইটার জন্য ওটা নিয়ে এত প্যানিক করার কিছু নাই। আপনি হয়তো বা বুঝতে পারতেছেন না কোথায় ভুলটা, কিন্তু আপনি বুঝেন যে ওটা ভুল, সমস্যা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন সঠিক। তো আপনার এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে শান্তিপূর্ণ দিন, শান্তির ধর্ম প্রমাণ করার দরকার নেই, মানবাধিকারের ধর্ম প্রমাণ করার দরকার নেই, বরং আপনি কোয়েশ্চেন করেন শান্তি বলতে ওরা কি বুঝাচ্ছে, হুম, এটা কি হুম, আসলেই সঠিক কিনা। আমি একটা এক্সাম্পল দিই, আজকে আপনি আমেরিকায় যে রায়ট হচ্ছে, আপনি সেই আমেরিকার রায়টা দেখেন যে রায়টাররা রাস্তায় স্লোগান দিচ্ছে যে নো পিস উইদাউট জাস্টিস, হুম, ন্যায় হুম, বিচার ছাড়া কোনো শান্তি নাই, রাইট। হুম, এখন হুম, আপনি হুম, দেখবেন যে বাংলাদেশের পেপারে মানুষের সুশীলরা বলবে বাহ কত সুন্দর কথা, নো পিস উইদাউট জাস্টিস, আসলেই তো এরা ট্রু, বলবে। কিন্তু যদি আমেরিকা হুম, কোন একটা দেশ আক্রমণ করছে, সেখানে কোনো মুসলিম যদি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে এবং সে যদি বলে নো পিস উইদাউট জাস্টিস, তখন এই একই হুম, লোক বলবে যে না, এরা তো জঙ্গি, এরা হুম, অপরাধী। সো এই বিষয় নিয়ে আসলে তো চিন্তা করার দরকার নেই, আমাদের ইসলামকে আমেরিকা ওয়েস্টের ধাঁচে ব্যাখ্যা করার দরকার নেই। আপনি নিশ্চিন্ত থাকেন, আল্লাহর দিন পারফেক্ট। হয়তো আপনি কোন একটা জিনিস বুঝতেছেন না, এবং এটার কারণ হলো আমরা ছোটকাল থেকে এই মডার্নিস্ট প্যারাডাইমের মধ্যে বড় হয়েছে, মানে সরি মডার্ন প্যারাডাইমের মধ্যে বড় হয়েছে, সেকুলার ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা বড় হয়েছি, যেই কারণে আমরা নিজেরা আহ, নিজেদের অজান্তেই অনেক কিছু গ্রহণ করে নিছি, অনেক অ্যাজাম্পশন, অনেক ফার্স্ট প্রিন্সিপালস, অনেক পজিশনস আমরা গ্রহণ করে নিছি যেগুলো আসলে ভুল। ওকে, সো
মানবাধিকার ডিফাইন কে করবে? মানুষের অধিকার কি কি এটা কে ডিফাইন করবে? এটা তো এক এক সেটাই, সময় এক এক রকম চেঞ্জ হবে। এটা তো আল্লাহ ডিফাইন করতে, আর কেউ পারবে আল্লাহ না ডিপেন্ড ডিফাইন করতে করতে। পারবে। সো এরকম সেটাই। অনেক ভাবে এগুলা রিফিউট করা যায়। সো মূল পয়েন্ট হলো আমাদের এটা বোঝা দরকার যে সমস্যাটার উৎস কোথায়। উৎস হলো আমরা এমন একটা সিস্টেমে আছি যেটা চারিদিকে আছে, এটা বাতাসের মতো আমাদের চারপাশে। যে আচ্ছা। সিস্টেমটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা তাওহীদের সাথে সাংঘর্ষিক। সেই কারণে আমরা এটা কিভাবে আমাদের সামনে আসে, আমরা ইসলামে অনেক বিধিবিধান দেখি যেটা আহ ধরেন আধুনিক ফ্রেমওয়ার্কের সাথে মিলে না। হুম। এই জায়গাতে সন্দেহ আসে। সো আপনি বুঝেন ব্যাপারটা যে যে সিস্টেমটা আমাদের চারপাশে আছে ওটার মধ্যে সমস্যা। এবং আম, আমাদের কাজ হলো এই রিয়ালিটিটা বোঝা। সো দিস ইজ অ্যানাদার অ্যাসপেক্ট যেটা নিয়ে আসলে অনেক ইনফ্যাক্ট এটা আসলে বেশ লম্বা একটা টপিক, বাট হুম। এইটুক আমার বলার ছিল যে আমরা যদি এটা বুঝি যে আমাদের এই সিচুয়েশন গুলো তৈরি হচ্ছে আমাদের পরাজয়ের কারণে, ইসলাম না থাকার কারণে। ইসলাম না থাকা বলতে ইসলামের শাসন না জি। থাকার কারণে, উম্মাহ হিসেবে আমরা বিচ্ছিন্ন হওয়ার কারণে, আমরা সামরিক ভাবে, রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে কুফারের অধীনস্থ হওয়ার কারণে। সো এই অধীনস্থতা থেকে বের হওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ এগুলো সব চলে যাবে। যখন ইনশাআল্লাহ। আন্দালুসে মুসলিমদের শাসন ছিল তখন কাফেররাও বলতো যে হ্যাঁ আমি আসরের সময় তোমার সাথে দেখা করবো, হ্যাঁ আমি মাগরিবের সময় বাসায় যাব। সে কাফের Right, কিন্তু সেভাবে কথা বলতো। কেন? right, কারণ ইসলাম তখন ডমিনেন্ট ছিল। সো হুম, আপনি যখন ডমিনেন্ট হবেন এই সমস্যা চলে যাবে। right, right. মাশাআল্লাহ। আর আর কোনো পয়েন্ট কি আছে কিনা? আমরা কি আম, না ভাই, আমরা we are অলরেডি almost অনেক বেশি কথা বলে ফেলছি। না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক প্রাণবন্ত আলোচনা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক ইনফরমেশন যেটা আসলে জানার ছিল, হ্যাঁ, যেটা হয়তো জানার প্রয়োজন আছে আমাদের। তো সেই ব্যাপারগুলো আমরা জানতে পারছি। এটাই হচ্ছে আমাদের মানে এই আজকে যে এপিসোডটা করার আমাদের উদ্দেশ্য। ইনশাআল্লাহ আশা করছি যে সেটা আরো যদি কোনো ইনফরমেশন থাকে যেটা আমাদের জন্য আর কি প্রয়োজন, কারণ এই আমাদের তো লাইভটা থেকে যাবে, তো পরেও যারা দেখবেন তারা হয়তো জিনিসটা দেখে নিতে পারবেন, আমরাও পরেও দেখে নিতে পারবো। তো মোটামুটি আমরা কি টাচ করে ফেলেছি সবকিছু, মানে যা ইনফরমেশন আছে র্যান্ডের ব্যাপারে। আমরা কি কিছু কোশ্চেন নিব কিনা? 5 মিনিটস কেউ কিছু কোশ্চেন করলে আমরা কি কিছু কোশ্চেন নিব কিনা? আম, হ্যাঁ, যেহেতু বলা হয়েছিল নিতে পারেন, বাট আমি ঠিক শিওর না এখানে আসলে কতটুকু আচ্ছা, সময় আমি দেওয়া দেখি যাবে। যে প্রায় 12টা বেজে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো এই 5 মিনিটস এর মধ্যে যদি কোনো ভাই কোনো কোশ্চেন করে থাকেন, আমরা এখানে যদি চলে আসে, তাহলে আমরা ইনশাআল্লাহ কোশ্চেন নিব। আচ্ছা, যেই আহ, আহ, একটা কোশ্চেন এটা আসলে এরকম যে ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড যাবতীয় দলগুলো যারা সমর্থন করেন তারা কি আমেরিকার চোখে মডারেট কিনা? এই কোশ্চেন গুলো আসলে সরি, আবার একটু বলুন ভাই। ইখওয়ানুল মুসলিমিন, তারপরে মুসলিম ব্রাদারহুড, এই যাবতীয় দলগুলো যারা সমর্থন করে কিংবা এর সাথে যারা যুক্ত আছে, তারা কি আমেরিকার চোখে মডারেট কিনা? আম, মানে এটা নিয়ে উত্তর, ইখওয়ান হ্যাঁ, মুসলিমিন আর মুসলিম ব্রাদারহুড তো একই, মানে যাই হোক, এটা নিয়ে হ্যাঁ, ওদের মধ্যে হ্যাঁ, মতপার্থক্য আছে। সো ইভেন র্যান্ডের যে রাইটার আছে তাদের মধ্যে আহ, এক এক একদিকের অবস্থান হলো যে এদেরকে এঙ্গেজ করা উচিত, কারণ এদের মাধ্যমে সবচেয়ে ভালো মতো র্যাডিকালিজম নিয়ন্ত্রণ করা যাবে। বাট আরেক দলের মত হলো যে না, এটা করা যাবে না, এটাতে আরো সমস্যা হবে। সো ইন জেনারেল তাদের অবস্থান হলো যে এই দলগুলো অনেক মোটিভ মডারেশন ঘটছে তাদের, বাট এখনো আরো মডারেশন ঘটতে হবে তাদের কাছে। নাম ধরে তারা যাদের কথা বলছে এর মধ্যে একজন হলো গুলেন মুভমেন্ট, রাইট, টার্কির হুম, ফেথুল্লাহ গুলেন সম্ভবত ওনার নাম। ওনার ফার্স্ট নেমটা আমার মনে পড়তেছে না, ফেথুল্লাহ বা ফাথুল্লাহ সম্ভবত নাম। গুলেন, আচ্ছা, ওনার নাম ওদের রিপোর্টে ডিরেক্টলি আছে যে সে একজন ইসলামিস্ট যে মডারেট, বাট ডিরেক্টলি ইখওয়ান মুসলিমিনকে তারা বলে নাই। বাট এটা নিয়ে তাদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা আছে। একদল বলে যে করা উচিত, এবং দেয়ার আর সাম ইনস্টিটিউশনস যারা মনে করে যে ইখওয়ান মুসলিমিন বা এই ধরনের পলিটিক্যাল ইসলামিস্টদের জি। এঙ্গেজ করা উচিত। আচ্ছা, আর আরিফিন জাওয়াদ ভাই একটা প্রশ্ন করেছে যে আমাদের কিছু ম্যাটেরিয়াল সাজেস্ট করেন যেটা দিয়ে মানে আরো ডিপলি জানতে হলে আর কি 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 পড়তে পারে, বা এটার জন্য কোথায়
যেতে পারে। যদি লিঙ্কটা দেওয়া হয় আমরা হয়তো শেয়ার করে দিতে পারি কমেন্টে বা আমাদের ডিসক্রিপশনে, অথবা আপনি যদি কিছু সাজেস্ট করেন আর কি। ফার্স্ট সাজেশন হলো আপনারা অ্যাকচুয়াল রিপোর্ট গুলো পড়েন, ঠিক আছে? হয়তোবা পুরো রিপোর্ট পড়ার দরকার নেই, কারণ বিশাল বিশাল রিপোর্ট আছে, বাট আপনি বুঝবেন তাদের কোন জায়গায় তারা কি কি জিনিস বলতেছে, এটা নিয়ে পড়েন। বা কারো যদি এখন র্যান্ড নিয়ে সন্দেহ থাকে, তারপর আপনারা র্যান্ড নিয়ে পড়েন। ইনফরমেশনস আর অ্যাভেলেবল অনলাইনে। একটা বই আমি সাজেস্ট করতে পারি, সেটা হলো অ্যালেক্স আবেয়া নামে একজন কিউবান আমেরিকান রাইটার আছে, ওনার একটা বই আছে সোলজার্স অফ রিজন, সেটা পড়তে পারেন আপনারা। আম, একটা বই আছে সাবভার্টিং ইসলাম, বেশ আগে লেখা, বাট এটা পড়তে পারেন। সো এরকম কিছু বিষয় আছে আপনারা, আহ, এরকম কিছু বই আছে। আর ইন জেনারেল ইনফরমেশন, তাদের রিপোর্ট গুলো পড়েন, তারা কি করতে যাচ্ছে সেটা বুঝেন। বাট তার সবচেয়ে আগে যেটা বোঝা দরকার সেটা হলো যে আপনি আগে এই জিনিসটা একেবারে ক্লিয়ারলি মাথার মধ্যে বসায় নেন, মনের মধ্যে জমায় নেন, যে ইসলামের কোনো পরিবর্তনের দরকার নাই। আল্লাহ রসুল হুম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম রেখে গেছেন, সালাফাস জি, সালিহিন যেভাবে ইসলাম পালন করছেন, দ্যাটস ইট। জি, উম্মার ট্রু। ইমামগণ যা বলে গেছেন যথেষ্ট, এরপরে আমাদের আর কিছু দরকার নেই। দের ইজ নো নিড টু চেঞ্জ ইসলাম। ইসলাম যদি আজকে থেকে 50,000 বছর পর কিয়ামত হয়, ইসলাম একই থাকবে, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমেরিকার এই সিভিলাইজেশন বা আমেরিকার এই বিশ্ব ব্যবস্থা, আমেরিকার নিয়ন্ত্রিত এই বিশ্ব ব্যবস্থা চলে যাবে, এটা থাকবে না, ইসলাম থাকবে। সো ইসলামকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, দের ইজ নো নেসেসিটি। এটা ক্লিয়ারলি বুঝেন, বিকজ আপনি যদি এইটা ক্লিয়ারলি না বুঝেন তখন সমস্যা হবে। সমস্যাগুলো এই জায়গাতেই হয় আলটিমেটলি। ওকে, ওকে, তাহলে আমরা এই সুন্দর কথাটা দিয়েই শেষ করতে পারি ইনশাল্লাহ, তাই না ভাই? যে মানে এট দ্য এন্ড আমরা এটা বলতে পারি যে ইসলামকে আসলে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এটা খুব সুন্দর একটা এই যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিয়েছে একদম কমপ্লিট রিলিজিয়ন আমাদের জন্য দিয়ে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং এটার কোনো পরিবর্তন বা পরিমার্জনের কোনো জায়গাও নাই, চেঞ্জ করার কোনো উপায় নেই। তো আমরা অলমোস্ট অলমোস্ট না, একেবারেই শেষের দিকে চলে এসেছি। তো আমরা আশা করি আমরা কি শেষ করতে পারি এখন, আদনান ভাই? হ্যাঁ, অবশ্যই, ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, আমি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ক্যামেরায় আসছি, এসে আমরা এন্ড করে দিচ্ছি ইনশাআল্লাহ। জি। জি। সো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমরা প্রায় আলহামদুলিল্লাহ আজকে র্যান নিয়ে, তাও হয়তো আরো অনেক কিছু জানার আছে, আপনারা জানতে পারবেন। আসিফ আদনান ভাইকে আপনারা সবাই চেনেন, তার আপনারা ফেসবুক আইডিও জানেন, এবং তার যে লেখা বইগুলো আছে সেগুলো হয়তো আপনারা পড়েছেন অনেকেই। এছাড়া র্যান্ডের ব্যাপারে খুব খুবই ফ্রুটফুল একটা আলোচনা আজকে হলো আলহামদুলিল্লাহ, এবং আশা করছি এটা আমাদের সবার জন্য উপকারী হবে। তো আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা আশা করি আমরা আসিফ আনন্দ ভাইকে আরো ভবিষ্যতে যদি পাবো ইনশাআল্লাহ, এই আরো অনেক ইন্টারেস্টিং টপিকে, আশা করছি ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আহ, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লাইভ শেষ করছি। আসিফ ভাই, আপনি যদি শেষে কিছু বলতে চান কিনা? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা ওকে, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।